আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক লাইভ ক্লাস। আজকের এই লাইভ ক্লাসটাতে আমরা আদর্শ গ্যাসের এমসিকিউ এবং রিটেন পোর্শন বোথ শেষ করব। তবে আমি ছোট্ট একটা বলতে পারো খারাপ লাগা বা আমার একটু কষ্ট পাইছি, যেটাতে আমি নিজের জন্যই বা আমার টিমের জন্য, সেটা তোমাকে আমি ছোট্ট করে একটু জানায় রাখি। জাস্ট 4-5টা মিনিট সময় দাও। আজকে কিন্তু ক্লাসটার কন্টেন্ট ডিউরেশন 1 ঘন্টার বেশি হবে না এবং এই ক্লাসে তুমি এমসিকিউ রিটেন বোথ পাবা। ঠিক আছে, তুমি জানো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে কিন্তু এমসিকিউ লাগে, দুইটাই পাবা। তো একটু ছোট্ট একটু বলে রাখি, এটা আমি একটু অভিজ্ঞতা পাইছি এবং অনেককে যদি আমি আমার ভয়েস মেসেজটা পাঠাইছি, যদি কাউকে পাঠাইতে না পেরে থাকি আন্তরিকভাবে দুঃখিত। একটু শুনো, সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের হইতেছে ইঞ্জিনিয়ারিং ইকিউবি ব্যাচে হইতেছে আমরা এই পর্যন্ত ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2, 4, 5, 6, 7, 8 এই 6টা ক্লাস নিয়েছি আর কি। মানে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার আজকের ক্লাসটার মধ্যে শেষ হয়ে যাবে এবং ক্লাস ডিউরেশনগুলো কীরকম ছিল, শুধুমাত্র নিউটনীয় বলবিদ্যা বাদে মেজরিটি ক্লাসে কিন্তু বেশ কম্প্যাক্ট ছিল। নিউটনের বলবিদ্যাটা আমরা 2টা ভাগে করছি, এমসিকিউ অ্যান্ড রিটেন ভাগ করছি, বাট ওইটার ডিউরেশনও মনে হয় 1 ঘন্টা 15-20 মিনিট হবে, অর্থাৎ পার ক্লাস ডিউরেশন 1 আওয়ার ছিল। তো আজকের ক্লাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে এবং যারা যারা রেকর্ডিং দেখো, তোমাদের অনেকেই ক্লাসের রেকর্ডিং দেখো, তোমরা কিন্তু যাদের ফিজিক্স ফার্স্ট পেপারটা জমে আছে চাইলে নেক্সট 1 দিনের মধ্যে পুরোটা কভার করে আসতে পারো, কারণ এখানে চ্যাপ্টার আছে টোটাল 7টার ডিউরেশন ইন অ্যারাউন্ড 7 ঘন্টার মতো হবে। অর্থাৎ তুমি আমার এই মেসেজটা যখনই পাচ্ছ, তুমি যদি নেক্সট 7 ঘন্টা তুমি এটাতে ডেডিকেট করো, হয়ে যায়, তাই না? এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা কি ভাই? 2 নাম্বার কথা হচ্ছে আমাদের ভার্সিটি কোশ্চেন ব্যাংক ব্যাচে আমাদের ক্লাস হচ্ছে এই পর্যন্ত 2টা। কি 2টা ক্লাস হয়েছে? প্রথম ক্লাসটা ছিল ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 আর 2 এর উপরে এমসিকিউ রিটেন বোথ, এবং দ্বিতীয় ক্লাসটা ছিল নিউটনীয় বলবিদ্যার, যেটা আমরা আজকে নিছি। এখন যারা যারা লাইভ ক্লাসের ডিউরেশনটা জানো না, আমি একটু ক্লিয়ার করে নিই। আমাদের ভার্সিটি কোশ্চেন ব্যাংক ব্যাচের লাইভ ক্লাসটা হইতেছে প্রতিদিন রাত 8টায়, 8টা থেকে 9টা, এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ব্যাচের লাইভ ক্লাস হয় প্রতিদিন রাত 10টা। এটা মানে প্রতিদিনের জন্য সেম কথা। 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট বাম ডান হইতে পারে, এটা স্বাভাবিক। মানুষ আমরা অনেক সময় দেখা যায় যে কোনো একটা কাজে বেঁধে গেছে বা নামাজের ব্যাপার স্যাপার, এনিথিং গোস, বাট এইটা হইতেছে মাথায় রাখবা 8টা আর 10টা। ভার্সিটি হয় 8টায়, ইঞ্জিনিয়ারিং হয় 10টায়, ঠিক আছে? এবং ক্লাসের রেকর্ডিংগুলো আমরা আপলোড করে দিই। এখন আমি বলি আক্ষেপটা কোথায়? আক্ষেপটা হচ্ছে, তোমরা জানো কি না জানি না, আমাদের নিজস্ব টেকনিক্যাল এমপ্লয়ি অনেকজনকে চেঞ্জ করে ফেলছে আমরা, এবং হেল্পলাইনের লোকজনকে আমরা কিন্তু চেঞ্জ করছি। তো মাঝখান দিয়ে দেখা গেছে আমার বেশ কিছু স্টুডেন্ট, আমি খুবই কষ্ট পাইছি ব্যাপারটাতে, এবং আমি তার কাছে হাত জোর করে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে তারা আসলে তাদের প্যানেলে ক্লাসের রেকর্ডিংগুলো দেখে নাই। আমার কাছে এরকম একটা কমপ্লেন আসছে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ব্যাচের অনেকগুলো ক্লাসে নাকি তার রেকর্ডিং পায় নাই। অনেকগুলো বলতে কয়টা, আমি ধরে নিচ্ছি 3টা, 7টার মতো ক্লাস হবে আজকের পরে, হয়তো 2টা থেকে 3টা ক্লাস পায় নাই, অর্থাৎ মোটামুটি 70%-এর মতো পাইছে ক্লাসের রেকর্ডিং। এবং অনেকে আছে লাইভ ক্লাস করে না, বাট যারা লাইভ ক্লাস করে তাদের মধ্যে অনেকে দেখা গেছে যে লাইভের লিঙ্কটা কোথা থেকে জয়েন করতে হবে সেটা সে বুঝে নাই। এবং যেটা বললাম যে এই কারণে, অনেকগুলো কারণে আমি আমার টেকনিক্যাল টিম এবং হেল্পলাইন টিম এটা চেঞ্জ করছি পুরোপুরি, এবং এখন অনেক বেশি স্ট্রং এই জায়গাটাতে। তো তারা এই হেল্পটা পায় নাই, এটার জন্য আমি তাদের পক্ষ থেকে মাফ চেয়ে নিচ্ছি যে তোমরা প্রপারলি হয়তো উত্তরটা পাও নাই। এই কারণেই আমি এখন শিফটে মানুষজন নিছি এবং তাদেরকে কমপ্লিটলি সরায়, তাদের প্রতি সম্মান রেখেই বলতেছি। আমার কাছে মনে হয়েছে যে তারা ঠিকমতো উত্তরটা তোমাদেরকে ডেলিভারি করতে পারে নাই, অথবা তাদের যে কোনো কারণে, এটা আমি জানি না, তাদের ব্যক্তিগত ব্যাপার। সো এই যে তোমরা যে ক্লাসগুলো পাও নাই, জিনিসটা এতটা বেদনাদায়ক যে এত কষ্ট করে এক একটা ক্লাস কন্টেন্ট আমি দাঁড়ায় এখানে রেকর্ড করছি, কিংবা আমার টিচার কিছু করছে, সেই ক্লাসগুলো তোমরা যখন পাও নাই, কিছু মানুষ হয়তো আমি জানি না, মানে আমি এটাকে খুব সিরিয়াসলি দেখি আর কি, বা মানুষ কিভাবে চিন্তা করে আমি জানি না। হয়তো এটাকে বলা যায় যে ভাই ক্লাস তো তুমি 70-80%-এ পাইছো, আরেকদিন বসো, আপলোড তো দিচ্ছি, ক্লাস তো দিব না, এমন না। কিন্তু আমার কাছে মনে হয় না, আমার উপরে আমার স্টুডেন্টরা অনেক বেশি ভরসা করে, অনেক বেশি বিশ্বাস রাখে, অনেক বেশি আশ্বাস রাখে, এবং এই কারণে আমি এটা এক্সপেক্টই করে নেই যে যদি আমি কোনো জায়গায় 19কে 20 করি, তারা হয়তো আমার উপর অনেক বেশি অভিমান করবে। তো সেই অভিমানটা আমি তোমার ভাঙাইতে চাই। আমি তোমাকে একটা কথা বলতে পারি, যারা হয়তো সবাই না, সবাই পাওয়ার কথাই না, কিছু মানুষ যারা পাও নাই ভাই, তোমাদের ইমেলগুলো আমি কালেক্ট করার চেষ্টা করছি আজকে সারাদিনে। তো প্রত্যেকেরই প্যানেলে আমি কথা দিচ্ছি
5 তারিখের মধ্যে, মানে আজকে তো 4 তারিখ, ইনশাল্লাহ 5 তারিখের মধ্যে আমি যেভাবেই হোক তোমাদের সবগুলো ক্লাস রেকর্ডিং দিয়ে দিব, যাদের যতটুকু মিসিং আছে। আর লাইভ ক্লাসের টিউটোরিয়াল যারা দেখতে চাও, অর্থাৎ আমাদের লাইভ ক্লাসগুলো করবা কিভাবে, সেটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি, হেল্পলাইনে নক দিলেই পাবা। মানে আমাদের এখন এরকম লোক রাখা আছে যে তোমাকে উল্টা আরও মেসেজ দিয়ে গুতাবে যে তোমার ক্লাস সব ঠিক পাইছো কিনা। সো কোনো টেনশন করো না, ঠিক আছে? সো আমি আবারও বলতেছি, আমি জানি আমি একটু সময় নিয়ে নিছি, কয় মিনিট চলে গেছে, আচ্ছা অনেকে কমেন্ট করতেছো, ঠিক আছে, আচ্ছা প্রায় 5 মিনিট বলছি, 5 মিনিটের নিছি। সো আমি আবারও বলতেছি, দেখো ভাই আমি জানি আমার প্রতি এই টি শার্টটা কেমন লাগছে ভাই, তবে তোমাদের কিছু পাবলিককে গিফট করব। আমি জানি তোমার আমার প্রতি অনেক বেশি, বা আমার এডের প্রতি অনেক বেশি বিশ্বাস ভরসা এই লাইনগুলোর প্রতি। আমি এই কারণে তোমাদের ওই অভিমানটাকে অনেক বেশি শ্রদ্ধা করি, এবং এই কারণে আমি তোমার বড় ভাই হয়ে কিংবা তোমার টিচার হয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থী যে আমার টিম দিতে পারে নাই, আমার কোনো দোষ ছিল না, বাট আমার টিম ডেলিভারি করতে পারে না। ইনশাআল্লাহ জাস্ট 24 আওয়ার্সের মধ্যে উইড সলভ এভরিথিং। যাদের যাদের হয়েছে, যে 4-5 জনের সমস্যাটা হয়েছে, উইড সলভ এভরিথিং। আমি তো আছি ভাই, এত টেনশনের কি আছে, ঠিক আছে? দ্যাটস অল অ্যাবাউট ইট। সো ক্লাসের টাইম জেনে গেছো, ভার্সিটি কোশ্চেন ব্যাংকের টাইম হচ্ছে গিয়ে প্রতিদিন রাত 8টা, এটা হচ্ছে ডেইলি, প্রতিদিন থাকে, ঠিক আছে? সো কোনো রুটিন ওই হিসাব না, প্রতিদিন 8টা আমরা একটা করে চ্যাপ্টার কভার করি, এবং এই ক্লাস হওয়ার অ্যাটলিস্ট 24 ঘন্টা আগেই তোমাদের ওয়েবসাইটে টিউটোরিয়ালটা দেখবা। আমাদের কিন্তু টাইমটা বলা থাকে যে 8টার সময় এই চ্যাপ্টারের ক্লাস হচ্ছে, সো ইউ নো ইট অলরেডি, ঠিক আছে? অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোচিং ব্যাংক ব্যাচেরও ক্লাস প্রতিদিন রাত 10টায় হয়, যেটা তুমি করতেছো অলরেডি, এরকমই থাকে, ঠিক আছে? আর কি পাশে কমেন্ট আর কি আমি দেখতেছি এটা। ওকে, সো যাই হোক আমরা এখন ক্লাসে চলে যাই। আজকে আমরা এমসিকিউ রিটেন বোথ দেখতেছি। আইডিয়াল গেসনে তোমার যত প্যারা আছে ইনশাআল্লাহ আজকে ক্লাসের পরে সলভ হয়ে যাবে, ঠিক আছে? টেম্পারেচার একটু বেশি লাগতেছে। আচ্ছা, প্রথম কোশ্চেনটা আমরা শুরু করে দিই। প্রথমে আর কি এমসিকিউ পার্ট। ভাই যারা যারা বুয়েটে চান্স পাইছেন আপনারা তো চুয়েটে বুটেক্সে বসবেন, তাই না? সো এমসিকিউ কিন্তু দেখা লাগবে, ছাড়া যাবে না। সো প্রথমে দেখি নিচের কোনটা বয়েলের সূত্রকে সমর্থন করে। সো বয়েলের সূত্রটা বেসিক্যালি কিরকম ভাই? পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না? সো আলটিমেটলি আমরা পাই পি সমানুপাতিক 1/v। সো অর্থাৎ এই গ্রাফটা কেমন হবে? একটা বাড়লে আর একটা কমবে, তাই না? তার মানে গ্রাফটা কি হবে? যদি এই পাশে পি দাও, এই পাশে ভি দাও, একটা বাড়লে একটা কমবে, এই তো গ্রাফ। তাহলে দেখি কোনটা এটা দেওয়া, এই যে প্রথমেই দেওয়া। সহজ এমসিকিউ কিন্তু, ঠিক আছে, একদমই সহজ। নেক্সটে চলে যাই। নির্দিষ্ট ভরের শুষ্ক বায়ুর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন এত। আচ্ছা, T1 দেওয়া, V1 দেওয়া, শুষ্ক বায়ুকে স্থির চাপে, চাপ স্থির আছে, T2 দেওয়া, উত্তপ্ত করলে আয়তন কত হবে, V2 কত হবে। তো তোমার কাছে মনে হতে পারে যে ভাই আপনি তো কম্প্যাক্ট করেন, এই ম্যাথটা কেন রাখছেন? তোমার একটা ভুল থেকে বাঁচানোর জন্য। দেখো তুমি জানো ফর্মুলা V2/V1 = T2/T1। V2 এর ভ্যালু বের করতে বলছে, তাহলে আমি V2 এর পাশে রেখে দিলাম = T2/T1 = V1। T2 কত? T2 হচ্ছে 50, তাহলে 50 প্লাস, এটি একটু অন্য কালে দিয়ে লিখি, প্লাস 273, কারণ আছে তাই বলতেছে তোমাকে। তারপরে কত? 20, T1 ছিল 20 প্লাস 273 ইন্টু হচ্ছে তোমার V1 কত ভাই? 100 সিসি। সো তুমি যদি সিসি যদি রাখো তাহলে উত্তর কিন্তু সিসিতেই পাবা। তো আমি এখানে তোমার উত্তরটা বের করতেছি না, উত্তরটা তোমরা যে কেউ বের করতে পারবা। আমি যে কথাটা বলি সেটা এখান থেকে খুব জরুরি, একটু খেয়াল করো। নর্মালি আমরা এরকম ক্যালকুলেশন করে আসছি যে ভাই ধরেন আমি T2 যদি ডিগ্রি সেলসিয়াসে বসাই, T1ও যদি ডিগ্রি সেলসিয়াসে বসাই, উপর নিচ থেকে তো একক কাটাকাটি চলে যায়, তাহলে তো ভাই আমার কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি একক কাটাকাটি চলে যায়, V1 এর একক যা হবে V2 এর একক তাই হবে। তোমার লজিক ঠিক আছে। সমস্যাটা করছে একটা জায়গা। কি সমস্যাটা করছে জানো? লাইক তুমি ধরো উপরে সেন্টিমিটার রাখলা, নিচেও সেন্টিমিটার রাখলা, আলটিমেটলি কোনো একক নাই, কিন্তু যাই করো না কেন। কিন্তু জিনিসটা বুঝো, তুমি যদি সেন্টিমিটার থেকে মিটারে নাও, তুমি একটা জিনিস দিয়ে গুণ করো, সেটা কি দিয়ে গুণ করো? 10⁻² দ্বারা গুণ করো, তাই না? সো এটা গুণ করো। কিন্তু তুমি যখন উপরে নিচে সেলসিয়াস রাখতেছো, তুমি যদি কেলভিনে না নাও, দেখো কেলভিনে সেলসিয়াস থেকে কেলভিনে যেতে কিন্তু তুমি গুণ করো না, তুমি কিন্তু যোগ বিয়োগ করো, মানে ভাইস ভার্সা আর কি, তুমি কিন্তু যোগ বিয়োগ করো। অর্থাৎ এইটা কিন্তু কেলভিনে তোমাকে নিতেই হবে। অর্থাৎ তুমি যদি সেলসিয়াসে হিসাব করো 5/2 বা 50/20 × 100, উত্তর কিন্তু মিলবে না। অর্থাৎ তোমাকে এটা মাস্ট ফরজ কাজ, এটা ক্যালভিনে নিতেই হবে, ঠিক আছে? এটা কই রাখছে, সেকেন্ড, সরি মাই ব্যাড। ঠিক আছে, এটা তোমাকে অবশ্যই ক্যালভিনে নিতেই হবে, এটা মাস্ট। সো ক্যালভিনে নিতে হবেই। কেন নিতে হবে? ধরো সেন্টিমিটার ন্যানোমিটার উপরে নিচে একই দিয়ে দিলে একক কাটাকাটি চলে যায় ভাই, এটা তুমিও জানো, এটা আমিও জানি।
কিন্তু এই ক্ষেত্রে যেহেতু যোগ করতে হয়, দ্যাটস ওয়াই দুইটাকেই চেঞ্জ করতে হবে। এবং তোমরা অলরেডি আমাদের একাডেমিকেও বলছে, এটা এখনও বলতেছি, T2 T1 এগুলো মানেই হইতেছে ক্যালভিন। তাপমাত্রার ক্ষেত্রে সেলসিয়াস আসে তখন যখন আমরা এখানে থিটা লিখি আর কি, ঠিক আছে, থিটাতে আমরা সেলসিয়াস বসাই। সো T2 T1 এগুলো সবসময় ক্যালভিন। সো জাস্ট এই ক্যালকুলেশনটা দেখানোর জন্যই এই ম্যাথটা তোলা। এটার উত্তর তোমার জানাও লাগবে না, আমি জানি তুমি এটা মুখে মুখেই করো। বাট অনেক সময় হয় কি ভাই, পরীক্ষার হলে হিট অফ দ্য মোমেন্টে আমরা এই টাইপের একটা ভুল করে ফেলাই যে হয়তোবা আমরা এটা ক্যালভিনে কনভার্ট করলাম না, হয়তোবা। তো দ্যাটস ওয়াই এটা করা কিন্তু মাস্ট। আমি বিশ্বাস করি যারা এতটুকু দেখে ফেলেছে এই ভুলটা হবে না। বুয়েট চুয়েট কুয়েট রুয়েটে মানুষ চান্স মিস করে কিন্তু এইসব ভুল করে। এটা কিন্তু আশা ম্যাথ কুয়েটে, বুঝতেছো? সো অনেক পাবলিক কিন্তু এটা ভুল করছে এবং ওইখানেই তারা চান্সটা মিস করছে। সো সাবধান। 500 মিটার কিউব আয়তনের ঘরের ভি দেওয়া, বাতাসের তাপমাত্রা দেওয়া এত, এয়ার কুলার ব্যবহার করার জন্য বাতাসের তাপমাত্রা কমে হইলে এত। আচ্ছা, তো দুইটা টেম্পারেচার দেওয়া, একটা T1 একটা T2। তো যদি ঘরে বায়ুচাপ সমান তাহলে শতকরা কত ভাগ বাতাস ঘরের ভিতরে আসবে বা বাইরে যাবে? সো বেসিক হিসাব কি ভাই, এখানে V1 দেওয়া আছে, তোমার V2 এর ভ্যালু বের করতে হবে, তাই তো? সো V2 বাই V1 T2 বাই T1 করে ভ্যালু চলে আসবে। তো তুমি যদি V2 এর ভ্যালু বের করতে চাও কিরকম আসে, T2 বাই T1, ওই একই কনসেপ্ট, কিন্তু জিনিস কিন্তু একই করতেছি আমরা, ঠিক আছে? সো এখান থেকে আমি এটা করে দিতে চাচ্ছি না, কেন আমি তোমার বলি, বা করে দেওয়া যায়, বাট আমি চাচ্ছি না, এর থেকে একটু ডিফিকাল্ট জিনিস আছে। সো এখান থেকে তোমার V2 এর ভ্যালু আসবে। শতকরা কেমনে বের করে, আগে নিচে চলে যাবে হচ্ছে আদি মানে আগে যেটা ছিল, আগে ছিল V1, উপরে যাবে পার্থক্যটা V1 পার্থক্য ইন্টু 100%, শেষ। এই হচ্ছে কনসেপ্ট। এখন আমি তোমার বলি কেন আমি করে দিতে চাচ্ছি না। তোমার কাছ থেকে আরেকটা বার আমি একটু জিনিস রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আমি তোমার কাছ থেকে জাস্ট 15 মিনিট চাচ্ছি। 15 মিনিট কিসের জন্য চাচ্ছেন ভাই? তুমি দেখবা যারা যারা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ব্যাচে আসো, তোমাদের প্রত্যেককে ফাউন্ডেশন ক্লাস দেওয়া আছে। আইডিয়াল গ্যাসের ফাউন্ডেশন ক্লাসের সবগুলো টপিক যোগ করলে ডিউরেশন হচ্ছে 3 ঘন্টা। তুমি যে কাজটা করবা, ফাউন্ডেশন ক্লাসে যাওয়ার পরে তুমি একটা টপিক খুঁজবা, যদি না পাও হেল্পলাইনে নক দিবি ভাই, সাথে সাথে দিয়ে দিবে। আমি লোকই রাখছি এই জন্য, ঠিক আছে? না দিলে ভাই আমার ইমেল করবা, আমি দেখতেছি, ব্যবস্থা নিচ্ছি, সাথে সাথে দিবে। আমি আবারও বলতেছি, 15 মিনিটের একটা টাইমে তুমি দেখো, মানে 15 মিনিট টাইম না, ওই 3 ঘন্টা ফাউন্ডেশন ক্লাসের একটা টপিকে তুমি যাবা, যে টপিকে আমি আসলে ঘরের বাতাস নিয়ে কথাবার্তা বলছি। অর্থাৎ এটা খুব ডিটেইল। মনে করো অক্সিজেন সিলিন্ডার চালু করার পরে হুট করে বা কতটুকু গ্যাস বাইর হয়ে যাবে, ওইটার ভরে কনভার্সন করে কেমনে, পার্সেন্টেজে নেয় কেমনে। অনেক সময় তুমি দেখবা যে অক্সিজেন থেকে গ্যাস বাইর হওয়ার পরে মেজরিটি কেসে দেখা যায় যে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আয়তনটা বেশি আসতেছে। কেন আসতেছে? তাহলে কি বাতাস বাইরে গেল না ভিতরে গেল, এইটুকু আসবে। তারপরে জাস্ট কতটুকু ব্যবহৃত হইল বলা যে জিনিসটা, আবার যদি বলে কতটুকু উন্মুক্ত হইল, দুইটা ভাষা কিন্তু আলাদা, ম্যাথও আলাদা। আবার এই সেম জিনিসগুলো আমি এয়ার কুলার দিয়ে দেখাই দিছি। অর্থাৎ এই ক্লাসে অনেকগুলো এমসিকিউ, অনেকগুলো রিটার্ন আসবে, যেগুলো ঘরের ভিতরে বাতাস আসা যাওয়া, আসবে কি যাবে, কত পার্সেন্ট যাবে, কতটুকু ভরে যাবে, কতটুকু উন্মুক্ত হবে, কতটুকু ব্যবহৃত হবে, এরকম অনেকগুলো টাইপে তুমি ম্যাথস পাবা। এগুলোর একটা করাটাও আমার বুদ্ধিমানের কাজ না, কারণ এই সবগুলো ম্যাথ আমি টাইপ ওয়াইজ সলভ করে দিয়েছি জাস্ট 15 মিনিটে। মানে জাস্ট 3 থেকে 4টা ম্যাথ ওখানে আমি সলভ করছি, সবগুলো মিলাই ছিলায়। ভাই ফাউন্ডেশন ক্লাস কিন্তু একটা জিনিস, তুমি দেখলে বুঝবা। আমাদের এত ভালো রিভিউর মেইন রিজন থাকে ফাউন্ডেশন ক্লাস। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইরান টু এভরিবডি। বাট তুমি একটু কাইন্ডলি ওই জায়গাটা একটু দেখে আইসো। আই ক্যান অ্যাসিওর ইউ, ওইটা দেখার পর তোমার এরকম আরো 50-60টা ম্যাথ তোমার জাস্ট তুরির হয়ে যাবে। জাস্ট তুরি। কি কি আছে আমি তোমার একটু বলে রাখি, ওখান থেকে এটা একটু ফাইন্ড আউট করার ট্রাই করবা, পাবাই, আমি করে দিছি। লাইক ধরো কতটুকু অক্সিজেন ব্যবহৃত হবে, কতটুকু অক্সিজেন উন্মুক্ত হবে, দুটো কিন্তু আলাদা। দেন এগুলার ভর বাইর করা, এগুলার পার্সেন্টেজ বাইর করা, এইটা গেল। তারপর আর কি কি আছে, আরও আছে হচ্ছে তোমার এই সেম জিনিসটা আমরা হইতেছি শর্টকাটও তো দেখাইছি, ওইটা তো আছেই। এসি বা এয়ার কুলেশনের ক্ষেত্রে আমরা দেখাইছি সেম জিনিস, যে ব্যবহৃত কত, উন্মুক্ত কত, কতটুকু ভিতরে আসবে, কতটুকু যাবে। সো এই সবগুলা টাইপ মিলে আমরা লিটারালি মাত্র তিনটা ম্যাথ করাইছি। লিটারালি তিনটা ম্যাথ, যে 3টে ম্যাথের মধ্যে সব কিছু দেওয়া। সো হুদাই একটা করে সলভ না করে অতটুকু করে আসো যেটা তোমার বেসিক, এবং বেসিক যেটা তোমার মাত্র 15 মিনিটে হয়। সো একটু কাইন্ডলি নিজের প্যানেলে চলে যাও, আইডিয়াল গ্যাসের এতটুকু কনসেপ্ট দেখে আসো। জাস্ট 15 মিনিটে ম্যাথ ট্যাথ করায় কনসেপ্ট তোমার আমি বোঝাই দিছি, যে কেন কখনো V2 এর ভ্যালু V1 এর থেকে বড় হচ্ছে, রিজনটা কি, এইটা পর্যন্ত আমি তোমার বলে দিছি। সো খুব ডিটেইল আছে, কিন্তু মাত্র 15 মিনিট তোমার নেবে। সো এইটুকু একটু করে আসো।
ঠিক আছে, আমরা সামনে যা যা পাবো এগুলো আমরা জাস্ট এটা স্কিপ করে চলে যাবো, কারণ ওইটা করলে তুমি এটা মুখে করতে পারবা। ঠিক আছে, যেমন বায়ুর শতকরা কত অংশ বের হয়ে যায়, এগেইন সেম টাইপের ম্যাথ, এবং এইগুলো কিন্তু বারবার আসে ক্লাসে। ঠিক আছে, তো এটা একটু দেখে আসবে, জাস্ট 15 মিনিট। সুযোগ থাকলে আমি ক্লাসটা এখানে প্লে করতাম, তুমি দেখে ফেলতে পারতা, বাট আমার কাছে মনে একটু ক্রিঞ্জ হয়ে যায়। ঠিক আছে, সো করতেছি না, চাইলে করা যায় বাট করতেছি না। ঠিক আছে, যারা লাইভ দেখতেছো করা ফেলা যায়, বাট আমি চাই তুমি নিজে একটু দেখে আসো 15 মিনিট। ঠিক আছে, জাস্ট 15 মিনিট। এগেইন এই যে অক্সিজেন সিলিন্ডার, সেম ম্যাথ, যে ব্যবহৃত অক্সিজেনের গ্যাসের আয়তন কত, জাস্ট আমি আবারও বলতেছি, জাস্ট ওইটুকু করলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, জাস্ট ওইটুকু দেখলেই হবে। একটা পাত্রে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু গ্যাস রক্ষিত আছে, বাট আমি একটু প্লিজ বলে নেই ভাই, আবার একটু শেষ করি। এই যে জিনিসটা বললাম এটা কিন্তু মাস্ট, মানে একদম ফরজ স্টেপের একটা কাজ করতেই হবে, কারণ এখান থেকে প্রশ্ন দেখবাই। সো একটু দেখে আসো, এই কারণে আমি ফাউন্ডেশন ক্লাসে এটা একদম টাইপ ওয়াইজ ব্যাখ্যা করছি। তো এখানে তো মানে জেনারেলি হয় কি, অ্যাডমিশন ক্লাস কিন্তু একটু অগোছালো হয়, দ্যাটস ওয়াই ফাউন্ডেশন ক্লাসে একটা গোছানো আছে, দ্যাটস ওয়াই আমি বলতেছি গোছানো ওইটুকু নাও। যদিও আমরা আমাদের কাজই গোছানো, দ্যাটস ওয়াই তোমার আমি আর ভালো মতো বললাম যে কোনটা করলে তোমার গোছাবে। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু গ্যাস রক্ষিত আছে, কত তাপমাত্রায় গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের 1/3 হবে। আচ্ছা আমি একটু পড়ি, আস্তে পড়ি। সেটা হচ্ছে কিছু গ্যাস আছে, কত তাপমাত্রায়, টি চাইছে, গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 1/3 হবে। তাহলে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে যদি আমি টেম্পারেচার 1 ধরি, T1, যেটা মানে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 273 কেলভিন, তাই তো? তাহলে ওই অবস্থায় চাপ ছিল মনে করো P1, যেটাকে আমি শুধুমাত্র P বলতেছি। এখন নতুন একটা টেম্পারেচার আসবে, যেই টেম্পারেচারে আমাদের চাপ হবে ওই 0 ডিগ্রি সেলসিয়াসের 1/3, অর্থাৎ P এর 3/1 হবে, মানে P/3 হবে। তো আমাদেরকে বলছে ওই টেম্পারেচারটার ভ্যালু কত, এতটুকুই, আর কোনো কাজে নাই। সো তোমার T2 চাইছে, সেটা তো তুমি জানোই যে T1/P1 PV/T, রাইট? সো P1/T1 ইকুয়ালস টু P2/T2। উল্টে চিন্তা করতে পারো, T1/P1 ইকুয়ালস টু T2/P2, তার মানে T2 মানে কত আসে? T2 মানে আসে হচ্ছে তোমার T1/P1 ইন্টু তোমার P2, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, এইটা সূত্র। সো জাস্ট এখন এখানে ভ্যালুগুলো বসাই দাও। T1 তুমি ক্যালভিনে নিছো, জাস্ট T1 ক্যালভিন 273, P1 হচ্ছে শুধুমাত্র P, P2 হচ্ছে P/3, P কাটা 273 3 দিয়ে ভাগ দিলে কত আসে ভাই? কত, 83 নাকি 91 আসে? উত্তর হচ্ছে আমাদের 91 কেলভিন। সহজ ম্যাথ, ঠিক আছে। টি তাপমাত্রার 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো যতক্ষণ না বায়ুর চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়। চূড়ান্ত তাপমাত্রা কত? আচ্ছা, তো কি কি হয়েছে? বায়ুর চাপ মানে P2 হয়েছে দ্বিগুণ, আয়তন V2 হয়েছে দ্বিগুণ, তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত? আচ্ছা, তো আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, যেখানে কিন্তু মোটামুটি সবগুলো জিনিসই চেঞ্জ হচ্ছে। তারপর আমরা চিন্তা করবো PV/T দিয়ে, ঠিক আছে, মানে P1 V1/T1 ইকুয়ালস টু P2 V2/T2। ওইখান থেকে আমাদের তাপমাত্রা, চূড়ান্ত তাপমাত্রা চাইছে, মানে T2 চাইছে, তাহলে আমি লিখতে পারি T2 ইকুয়ালস টু T1/P1 V1 ইন্টু P2 V2। জাস্ট আমি আমার মতো করে ক্যালকুলেশন করে সূত্রটা এরকম করলাম আর কি, এটা জাস্ট একটা শর্ট ট্রিক, মানে PV/T না, ওইটা থেকেই আমি এটা আনছি আর কি। তোমরা বুঝছো আর কি, যারা বোঝায়, মানে সবাই বুঝছো, না বোঝার মধ্যে কিছু করি নাই, ঠিক আছে। তো T1 কত? T1 কত? T1 হচ্ছে টি তাপমাত্রা, টি বলা আছে। সো P1 V1 যা ছিল, এই P2 V2 কি হবে? দ্বিগুণ দ্বিগুণ করে হয়েছে না, তাহলে P2 হবে হচ্ছে 2 ইন্টু P1, 2 ইন্টু P1, V2 হবে 2 ইন্টু V1, আর নিচে তো P1 V1 ছিলই। সো P1 V1 কিন্তু এগুলো কাটাকাটি চলে যায়, তাহলে এখানে 2 2 4 থাকে, তাহলে উত্তর হবে কত? 4 ইন্টু T। একদম সহজ ম্যাথ এগুলা। একটা বায়ু বুদবুদ কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরে তলে আসায় তার আয়তন 6 গুণ হচ্ছে। তো বায়ুমণ্ডলের চাপ এত হলে, বায়ুমণ্ডলের চাপ মানে এয়ার প্রেশার দেওয়া আছে, হ্রদের গভীরতা কত? ছোটবেলায় করে আসছো, করে দিব, করি, ঠিক আছে। সো বেসিক্যালি এটা আসলে করে কেমনে? নর্মাল কনসেপ্ট, যখন একটা বুদবুদ পানির তলদেশে থাকে তখন তার উপরে পানিও থাকে, বাতাসও থাকে, তার মানে সে 2 ধরনের চাপই পায়। অর্থাৎ তলদেশের ক্ষেত্রে দেখা যায় কি, সে একে তো এয়ার প্রেশার পাচ্ছে, প্লাস সে পানির প্রেশার, যেটাকে আমরা H-ρg বলি, সেটা পাচ্ছে ইনটু তার আয়তন। এটা হচ্ছে ওয়াটারের আয়তন, ঠিক আছে। মানে পিভি যেহেতু কনস্ট্যান্ট থাকে, আমি এই পাশেও পিভি আনবো। যখন সে উপরিতলে চলে যায় তখন কিন্তু তার উপরে আর পানি নাই, উপরে পানি নাই দেখেই তাকে আমরা উপরিতল বলতেছি, তাই না? তো উপরে খালি বাতাস আছে, তাহলে উপরে কি আসবে? শুধুমাত্র এয়ার প্রেশার ইনটু VA। সো আমাদেরকে বলা আছে যে পানির উপরিতলে আসলে সেটার আয়তন 6 গুণ হয়, অর্থাৎ এই VAটা মানে হইতেছে বেসিক্যালি তোমার 6 গুণ। এই VA মানে হইতেছে ভাই তোমার বেসিক্যালি 6 গুণ। কিসের 6 গুণ? এই VW 6 গুণ।
তাহলে তুমি চাইলে এখানে 6 ইন্টু ভিডাব্লিউ লিখতেই পারতা, কোনো দোষ নাই। দুই পাশ থেকে তুমি চাইলে ভিডাব্লিউ কাটাকাটি করে দিতে পারো। এবার তোমার কাজ কি, জাস্ট এখানে দেখো পিএ, এখানে আছে 6 ইন্টু পিএ, একটা পিএ এখানে চলে গেলে 6 পিএ থেকে একটা পিএ গেলে থাকবে হচ্ছে 5 পিএ, 5 পিএ, 5 ইন্টু পিএ। এখানে ছিল এইচ রো জি, আমাদের লাগবে শুধুমাত্র এইচ, নিচে চলে যাবে রো ইন্টু জি, শেষ তোমার কাজ। 5 ইন্টু পি এর ভ্যালু কত, 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই রো। পানির ক্ষেত্রে রো হচ্ছে 1000 আর 9.8। আমি কিন্তু 1000 দেখে বলছি, পানির ক্ষেত্রে কিন্তু অনেক সময় একটু ঘুরায় দেয়, 1002 দিয়ে দিতে পারে, তখন কিন্তু উত্তর আরেকটা আসবে। সো প্রশ্ন যদি ডেটা দেওয়া থাকে অবশ্যই ওইটাকে ইউজ করবা, এটা আরেকটা লেসন মাথায় রেখো, ঠিক আছে। সো এইচ আসছে আমাদের 51.002 মিটার, 51 মিটার, 51.02 মিটার। আয়তাকার রুমের মাঝে 3 মোল অক্সিজেন গ্যাস 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অবস্থান করছে। রুমের মাত্রা এত, আয়তাকার রুমটিতে অক্সিজেন গ্যাসের চাপ কত, পি কত, পি ইকুয়ালস টু পিভি ইকুয়ালস টু এনআরটি, তাহলে পি ইকুয়ালস টু এনআরটি বাই ক্যাপিটাল ভি। এন কত, 3 মোল দেওয়াই আছে, 3 মোল। আর কত, 8.314। ক্যাপিটাল টি দেওয়া আছে না ভাই, 27 ডিগ্রি, 273 যোগ করলে আসবে কত, 303 না, 303 কেন, 300 আসবে। 303 না, আচ্ছা আচ্ছা, ডিভাইডেড বাই ভি। মাত্রা দেওয়া আছে 532, তিনটারে যদি তুমি গুণ দাও সবগুলো মিটারে, তাহলে মিটার কিউব। তাহলে 3টা গুণ দিলেই তো আমরা আয়তন পাই, তাই না, মিটার কিউব। তাহলে 3টা গুণ দাও, 3 × 5 = 15, 15 × 2 = 30, শেষ, তোমার উত্তর চলে আসছে। করে দিলাম না, ঠিক আছে, এটা তো উত্তর বের করতেই পারবা, জাস্ট ক্যালকুলেটরের কাজ। 227 তাপমাত্রা এবং এত বায়ুচাপে 1 লিটার আদর্শ গ্যাসের মধ্যে অণুর সংখ্যা বের করতে বলছে। এত ইজি ম্যাথও কিন্তু হাসে ভাই। এই যে দেখো কুয়েটে আসছে, কিন্তু কুয়েটে আসছে, এবং এটা 6 মার্কের এমসিকিউ ছিল, সেগুলো কিন্তু বুয়েট রিটার্নেও আসতে পারে, মানে আসে, আসলে আসে, তুমি তোমার সামনে লেখা ভাই, এই যে দলিল, ঠিক আছে, মেজরিটি এরকম থাকে। তো টেম্পারেচার দেওয়া, চাপ দেওয়া 1 লিটার, আয়তন দেওয়া, আমাদেরকে বলছে অণুর সংখ্যা বের করতে। আমরা জানি পিভি ইকুয়ালস টু এনআরটি, এন মানে হচ্ছে মানে ছোট হাতের এন, এটা মানে হচ্ছে আমরা লিখতে পারি যতটুকু অণু আছে ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো অণু, এন এ বললাম এটাকে, ঠিক আছে, ইন্টু আরটি। সো আমাদের এই ক্যাপিটাল এনটাই চাইছে। তো আমরা কি করতে পারি, পি কত, পি দেখি, পি কই, 5 অ্যাটমসফিয়ার, 5 ইন্টু ক্যাপিটাল ভি কই, 1 লিটার, 1 লিটার ইন্টু এন এ, এটাকে এই পাশে গুণ দিয়ে নিলাম, এন এ মানে হচ্ছে 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই আরটি। আর কত একটু খেয়াল করি, পি নিচে অ্যাটমসফিয়ারে, ভি নিচে লিটারে, তার মানে আর কি হবে, অবশ্যই 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন, ওই এককটা বসবে, ইন্টু টি, ক্যাপিটাল টি কত, ক্যালভিন করি, 227 সাথে 273 যোগ করব, 500, ঠিক আছে। এই তো, আর কি, শেষ। এটা মানে হচ্ছে আমাদের ক্যাপিটাল এন, জাস্ট ক্যালকুলেট করে বসায় দাও, শেষ। 7.33 × 10⁻22, 7.33 × 10⁻22, এই যে উত্তর, ঠিক আছে, 10⁻22, শেষ। ইজি ম্যাথ। সিলিন্ডারের রক্ষিত অক্সিজেন আছে, যে অক্সিজেনের ভর বের করা, যেটা বলছিলাম ফাউন্ডেশনের 15 মিনিট দেখে আসো, এখানে একদম ভাজা ভাজা করা আছে এটা। নেক্সট ওয়ান, পরম তাপমাত্রা এবং সিআরএমএস। পরম তাপমাত্রা মানে ক্যাপিটাল টি, আর সিআরএমএস এর সম্পর্ক, সিআরএমএস মানে কি ভাই, √3RT বাই ক্যাপিটাল এম। তাহলে তুমি যদি চিন্তা করো, ওই 3R কিন্তু ধ্রুবক, আণবিক ভর ক্যাপিটাল এম ধ্রুবক, সবগুলোর বাদ দিয়ে চাইলেই তুমি লিখতে পারো সিআরএমএস সমানুপাতিক √ক্যাপিটাল টি, সিআরএমএস সমানুপাতিক √ক্যাপিটাল টি। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন এবং হাইড্রোজেনের মূল গড় বর্গবেগের অনুপাত। আচ্ছা, তো সিআরএমএস মানে কি, √3RT বাই এম, √3RT বাই এম। এবার একটু খেয়াল করি আমরা, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে দুইটার ক্ষেত্রেই একই কথা, তার মানে দুইটার ক্ষেত্রে আমাদের টেম্পারেচার কিন্তু একই থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে টেম্পারেচার কি কনস্ট্যান্ট, 3R তো সব জায়গায় কনস্ট্যান্ট, তাহলে দেখো 3RT পুরোটাই কনস্ট্যান্ট, তার মানে তুমি এদের ক্ষেত্রে, শুধুমাত্র এদের ক্ষেত্রে লিখতে পারো সিআরএমএস সমানুপাতিক √1/M। অর্থাৎ এখন যদি আমি অক্সিজেন আর হাইড্রোজেনের তুলনা করি, তার মানে সি অক্সিজেন ডিভাইডেড বাই সি হাইড্রোজেন করি, ইকুয়ালসটা কিরকম আসবে, √, দেখো এমটা নিচে না, তার মানে অক্সিজেন এখানে উপরে আছে, অক্সিজেনের এমটা নিচে যাবে। অক্সিজেনের এম কত বলো তো, 16 × 32, আবার হাইড্রোজেন নিচে আছে, এটা যাবে উপরে, সেটা কত 2, তাহলে √2/32,
1/4, উত্তর আসবে 1:4। একদম সহজ ম্যাথ। কিন্তু এই অনুপাতটা একটু খেয়াল করো, এই অনুপাত কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না। এই ক্ষেত্রে কেন প্রযোজ্য? কারণ এখানে আমাদেরকে বলে দিয়েছে দুইটার ক্ষেত্রে তাপমাত্রা একই থাকতেছে। অর্থাৎ অনুপাতের ক্ষেত্রে মানে লাইক অনুপাত বলতেছি তো, সরি, রেশিওর কি চিহ্ন এটা? সমানুপাতিক নাকি? হ্যাঁ, সমানুপাতিক, সরি, ক্লাস নিতে নিতে একদম অবস্থা খারাপ আর কি। তো সমানুপাতিক চিহ্নর ক্ষেত্রে মাথায় রাখতে হবে, তুমি সমানুপাতিক চিহ্নটা ইকুয়াল সরায় দিচ্ছ, এটা তখনই করা যায় যখন যাদের মধ্যে সম্পর্ক দেখাচ্ছ তারা বাদে সবাই এখানে কনস্ট্যান্ট। খেয়াল করো, এখানে 3 আর 100% কনস্ট্যান্ট, ক্যাপিটাল টিকে ওরা কনস্ট্যান্ট বলে দিছে, দ্যাটস ওয়াই এই সবগুলোকে বাদ দিয়ে তুমি জাস্ট 1/m রাখতে পারো রুটের নিচে, এবং এখানে একটা সমানুপাতিক চিহ্ন দিতে পারো এই সমান চিহ্নটা সরায়। বুঝতে পারছো? ক্যাপিটাল টি যদি চেঞ্জ করা যেত তাহলে কিন্তু এই কাজ তুমি করতে পারতা না, বুঝছো? ক্যাপিটাল টি কিন্তু ফিক্সড করে দিয়েছে। ক্যাপিটাল টি যদি ফিক্স না হতো তাহলে এখানে 1 এর জায়গায় ক্যাপিটাল টি বসতো, বুঝছো? এই আর কি। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে? আমি যদি আবারও ফর্মুলা চিন্তা করি, CRMS √3RT/M। তো এখানে দেখো 3R নিয়ে চিন্তা করার কিছু নাই, কিন্তু দেখো এখানে কিন্তু টেম্পারেচারটা ফিক্স না, অর্থাৎ একটা টেম্পারেচার দেওয়া আছে আর একটা টেম্পারেচার কিন্তু চাইছে। সো এইখানে তুমি 3R কে বাদ দিতে পারো, অর্থাৎ আমি যখন এরকম লিখবো যে C অক্সিজেন ডিভাইডেড বাই C হাইড্রোজেন ইকুয়ালস টু, তুমি 3R রে বাদ দিয়ে চিন্তা করতে পারো, কিন্তু TRM দুইটাই কিন্তু থাকবে, কারণ M দুইটার ক্ষেত্রেই আলাদা, অক্সিজেন আর হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে এখানে কিন্তু এরকম আসবে যে √T, দেখো উপরে T উপরে, তার মানে অক্সিজেন যেহেতু এখানে উপরে আছে এখানেও T উপরেই থাকবে। এবার ইনটু আবার √, দিয়ে দিই M, দেখো M নিচে আছে, তার মানে অক্সিজেনটা যেহেতু উপরে M এখানে চলে যাবে নিচে, মানে উল্টা হইতেছে আর কি, হাইড্রোজেন নিচে ওর M যাবে উপরে। আলাদা আলাদা রুট দিলাম আর কি, একসাথে দিতে পারো। এখন বলছে -100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ঠিক আছে? তো এখানে আমাদের কি বলছে ভাই, একটু আরেকটু দেখে নেই। অক্সিজেনের গড় বর্গবেগ কি হবে? হাইড্রোজেনের সমান হবে, অর্থাৎ এই জিনিসটা দুইটা যদি সমান হয়ে যায় তাহলে কাটাকাটি করলে আমরা 1 পাবো না? কাটাকাটি করলে তো আমরা 1ই পাবো। এবার যদি দুই পাশে আমরা স্কোয়ার করে দিই তাহলে কিন্তু রুটটা চলে যায়, তাহলে আমরা এরকম পাই 1 = TO2/TH2। দেখো TH2 কত? TH2 দেওয়া আছে যে -100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে TH2 কত? -100, সাথে হচ্ছে 273 যোগ করবো আর কি, তাই না? TO2 আমরা জানি না, আর এইটা আমরা জানি, হাইড্রোজেন হচ্ছে 2, অক্সিজেন হচ্ছে কত? 32। রুট কিন্তু চলে গেছে স্কোয়ার করার কারণে। জাস্ট এইখান থেকে ক্যালকুলেট করে তুমি অক্সিজেনের তাপমাত্রাটা বের করবা। সহজ একটা ম্যাথ, একদমই সহজ, ঠিক আছে? চলো নেক্সটে চলে যাই। গড়বেগ এবং বর্গমূল এইটা আমার উচ্চারণ করতে কাদের কাদের কষ্ট হয় একটু কমেন্টে জানায়, আমি কিন্তু প্যারা খাই। বর্গমূল গড় বর্গবেগ, ঠিক আছে? এই দুইটার মধ্যে পার্থক্য কি? সো গড়বেগের ফর্মুলাটা কি মনে আছে কিনা তোমাদের? C অ্যাভারেজ ইকুয়ালস টু কি ছিল? √8RT ডিভাইডেড বাই πM। আর CRMS তো তোমরা জানোই, CRMS কি? √3RT/M, তাই না? √3RT ডিভাইডেড বাই M। তো তুমি যদি একটু পার্থক্য করো তুমি দেখবা এইখানে আছে হচ্ছে 8/π, এইখানে আছে হচ্ছে 8/π, এবং এইখানে আছে হচ্ছে শুধুমাত্র 3, মানে সংখ্যাটা চিন্তা করতেছে, এটা দিয়ে তো বড় ছোট আসবে। তারপরে √2 আছে হাবি যাবে, ওগুলো একই, সেটা চিন্তা করতেছি না। দেখো পাইয়ের ভ্যালু কত, কে বড় ছোট চিন্তা করতেছে। পাইয়ের ভ্যালু হচ্ছে 3.1416। তুমি যদি 8কে 3 দিয়ে ভাগ দাও তাহলে অবশ্যই 3-এর ছোট আসবে। কেন? কারণ যদি 3 হয়ে যায় তাহলে 3 তিরিককে 9, সাথে আবার দশমিক আছে, মানে 9-এরও উপরে চলে যাচ্ছে, তাই না? তার মানে এইটার ফলাফল কিন্তু অবশ্যই <3 হবে, অর্থাৎ এই 8/π এর ভ্যালুটা কিন্তু 3 এর থেকে ছোট, অর্থাৎ 3 এর ভ্যালু বড়। যদি 3 এর ভ্যালুটাই বড় হয় তাহলে কিন্তু CRMS এর ভ্যালুটাই বড়, অর্থাৎ তোমার CRMS মানে হচ্ছে অ্যাভারেজ বর্গবেগ, যেটা গড়বেগ যেটা ওইটার থেকে বেশি। তাহলে CRMS > C অ্যাভারেজ। কাহিনী বুঝছো? সহজ ভাই, খালি কনস্ট্যান্টটা চিন্তা করো। 8/π কি? অবশ্যই 3-এর চেয়ে ছোট না, কারণ যদি 3-এর বেশি হয় তার মানে কি তুমি 8কে 3.1416 দিয়ে ভাগ দিলে তো 3-এর বেশি আসা সম্ভবই না, কারণ 3 তিরিককে তো 9, আবার সাথে দশমিক আছে, আরো বড় হয়ে যাবে না? এটা যদি 3-এর চেয়ে ছোট হয় তার মানে CRMS থেকে C অ্যাভারেজ ছোট, কজ এটার কনস্ট্যান্টটা ছোট, বাকি সব রাশিতে একই, বুঝছো? এই আর কি। নেক্সট ওয়ান, এত তাপমাত্রার গ্যাসকে কত তাপমাত্রা নিলে গড়বেগ দ্বিগুণ হবে? আচ্ছা নাইস, গড়বেগ দ্বিগুণ মানে হইতেছে C2 = 2 × C1, ঠিক আছে? গেল। তো আমরা জানি টেম্পারেচারের সাথে এটা সম্পর্ক কি, যেহেতু গ্যাস একই আছে, তার মানে এখানে কিন্তু M কনস্ট্যান্ট। দেখো এগুলো একটু মাথায় রেখো, CRMS = √3RT/M। যদি গ্যাস একই থাকে তাহলে কিন্তু ওর ভরটা কনস্ট্যান্ট।
3R তো এমনিই কনস্ট্যান্ট, তাহলে সম্পর্ক শুধুমাত্র ক্যাপিটাল টি এর মধ্যে। তাহলে তুমি চাইলেই লিখতে পারো যে এরকম যে সি সমানুপাতিক রুট ওভার ক্যাপিটাল টি, ইজিলি লেখা যায়। সো এখান থেকে তুমি কিন্তু ক্যালকুলেশন করতে পারো C1/C2 ইকুয়ালস টু রুট ওভার T1/T2। তো দেখো C1/C2 মানে কি, এটাকে এই পাশে নিয়ে গেলে 2টার পাশে চলে গেলে এখানে হাফ থাকে না, দুই পাশে স্কোয়ার করে দাও, তাহলে কত পাবা 1/4 ইকুয়ালস টু T1/T2। T1 কি দেওয়া আছে না 27, মানে হচ্ছে 300 কেলভিন, তাই না, ডিভাইডেড বাই T2। তাহলে T2 এর ভ্যালু কত, T2 এর ভ্যালু আসছে আলটিমেটলি 3 4 12, 1200। আচ্ছা সেলসিয়াসে নেওয়া লাগবে, রাইট। সো উত্তর আসছে 927। এই জিনিস অনেকভাবে করা যায়, একটা ছোট্ট একটু হিন্টস দিয়ে নেই, একদম ছোট্ট একটা হিন্টস। দেখো তুমি একটা ভুল করে বলা পারে, ভুলটা আমি তোমার বলে দিই। তো এটা ছিল কত ভাই, T1 ছিল কত 300 না, 300 কেলভিন, এটা T1, T2 কত 1200 কেলভিন না। তো অনেকে করে কি অনুপাত দিয়ে হিসাবটা করার চেষ্টা করে যে আচ্ছা ঠিক আছে এখানে যদি দ্বিগুণ হয় তাহলে এটা কত গুণ হবে, অনুপাত দিয়ে কিন্তু করাটা লজিক্যাল, কিন্তু এই ক্ষেত্রে লজিক্যাল না। কারণ কি জানো, কারণ তুমি তো ভাই এখানে ডিগ্রিতে সেলসিয়াসে হিসাব করতেছো। সো টেম্পারেচারের ক্ষেত্রে যখন হিসাব করবা খুব সাবধান, কখনোই এটা চিন্তা করবা না যে সেলসিয়াসের ক্ষেত্রে যা হইতেছে ক্যালভিনের ক্ষেত্রেই তা হবে। মেজরিটি ক্ষেত্রে কিন্তু এটা হয় না, শুধুমাত্র সেলসিয়াসের টেম্পারেচারের পার্থক্যের ব্যবধান আর ক্যালভিনেরটা সমান হয়, কারণ ডেল সি ইকুয়ালস টু ডেল কে, ব্যবধান সমান ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে। মেজরিটি কেসে কিন্তু এটা ঘটে না, সেখানে কিন্তু ওই হিসাব করতে যাইও না, ম্যাথস কইরা নিও, বুঝছো। আবারও মাথায় ঢুকায় রাখো, এই ম্যাথগুলো তুলাই হয় এটার কারণে, তাপমাত্রার ক্ষেত্রে কনভার্সন যখন করবা বা রেশিওর কাজ করবা খুবই সাবধান, খুবই সাবধান। পারলে একটু নোট খাতায় লিখে রেখো সাইডে। 20 লিটার ধারণ ক্ষমতার একটা সিলিন্ডার হাইড্রোজেন দ্বারা পূর্ণ, হাইড্রোজেন গ্যাস অনুর মোট গড় শক্তি দেওয়া আছে, সিলিন্ডারের হাইড্রোজেন গ্যাসের চাপ কত। আচ্ছা সো ভি দেওয়া, গড় শক্তি দেওয়া, চাপ কত। আমরা জানি যে শক্তি কষ্ট কি বলতো 3/2 ইন্টু nRT, চাইলে এমনিও লেখা যায় 3/2 ইন্টু পিভি, প্লাস পিভি ইকুয়ালস টু nRT না। সো দেখো কি কি দেওয়া আছে, শক্তিগত দেওয়া 1.5 ইন্টু 10⁵ ইকুয়ালস টু 3/2 ইন্টু ক্যাপিটাল পি আমরা জানি না বাইর করবো, আর ক্যাপিটাল ভি কত দেওয়া 20 লিটার। 20 লিটার তো রাখা যাবে না, এটার আমরা মিটার কিউবে নিয়ে গেলাম। তাহলে জাস্ট পি এর ভ্যালু বাইর করবা, জাস্ট পি এর ভ্যালু বাইর করবা, ওইটাই তোমার চাইছে। দেখো সবগুলো কিন্তু প্যাসকেল একক, নিউটন পার মিটার স্কয়ার মানে কিন্তু প্যাসকেল, ঠিক আছে, এসআই ইউনিট কিন্তু। সো জাস্ট পি এর ভ্যালু বাইর করবা, আমরা সব কিছু এসআইতে করছি, পি এর ভ্যালু এসআইতেই পাবা। ওকে, টাইম খাইলাম না তোমার হুদাই। বন্ধ সিলিন্ডারে 10 গ্রাম অক্সিজেন গ্যাস আছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পরিমাণ গতিশক্তি লাভ করবে। সো আমাদের অক্সিজেনের পরিমাণ দেওয়া ডাব্লিউ, ঠিক আছে, টেম্পারেচার দেওয়া, গতিশক্তি। সো গতিশক্তি মানে হচ্ছে ইকুয়ালস টু 3/2 ইন্টু nRT। এন মানে কত, যতটুকু ভর দেওয়া আছে 10 গ্রাম ডিভাইডেড বাই তার আণবিক ভর। অক্সিজেনের ক্ষেত্রে সেটা কত, ওটোর ক্ষেত্রে কত 32। দেখো উপরেও গ্রাম নিচেও গ্রাম, সব তো গুণের হিসাবে এখানে। সো কাটাকাটি কিন্তু করলাম না, কারণ এখানে কোনো একক নাই 10/32-এ, ঠিক আছে। 3/2 ইন্টু n ইন্টু আর, আর কত 8.314 ইন্টু ক্যাপিটাল টি কত 30, মানে 303, মানে 303 নট 303, এটা কিন্তু 303, 303 না কিন্তু, যারা বুঝছো বুঝছো, ঠিক আছে। কাজ করবা, উত্তর আসবে জুলে। পারবা না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবা। নেক্সটে যাই। কোনো গ্যাস অণুর ব্যাস দেওয়া আছে ডি দেওয়া, প্রতি ঘনমিটারে গ্যাস অণুর সংখ্যা দেওয়া আছে। কি ম্যাথটা রাখছে ভাই, এই সেম ম্যাথটা আমি করাইছি, আবার একটু সামনেই করব। এটা দেওয়া আছে তো ক্যাপিটাল এন দেওয়া। সো গড়মুক্ত পথ কত, ফর্মুলা কি ভাই, গড়মুক্ত পথের 1/√2 ইন্টু পাই এন ডি স্কোয়ার দেওয়া, সবই দেওয়া তোমার। 1 ডিভাইডেড বাই √2, পাই হচ্ছে 3.1416, √2 এটা আবার টান দিয়ে দিও না পুরাটা, খালি √2 ইন্টু, ঠিক আছে। পাই লিখলাম, এন কত, এন দেওয়া আছে দেখো প্রতি ঘনমিটারে দেওয়া আছে। সো এসআইতেই দেওয়া, সেটা কত 6.02 ইন্টু 10⁻25 ইন্টু ডি স্কোয়ার, ডি কত 2.5 ইন্টু 10⁻10, 2.5 ইন্টু 10⁻10 হোল স্কোয়ার। শেষ, উত্তর চলে আসলো, মিটারে চলে আসবে। করে দেওয়া দরকার আছে এগুলা, ক্যালকুলেটরের কাজ, জাস্ট ভুল হবে না, উত্তর আছে এখানে। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা যদি কমে যায় তাহলে বাষ্পায়নের কি ঘটবে। দেখো আর্দ্রতা যদি কমে যায়, যদি বায়ুর আর্দ্রতা মানে কি, বায়ুতে কিরকম পানি আছে, তো যখন হয় কি আর্দ্রতা যখন কমে যায় তখন বাতাসে পানি কম আছে, যেটা বাতাস পছন্দ করে না, তখন সে আশপাশ থেকে পানি খোঁজা শুরু করে। সো তখন যদি আশপাশে সমুদ্র থাকে, সমুদ্রের পানি শুকায় যাবে। শীতকালে ঠোঁট কেন ফেটে যায় জানো, রিজন হচ্ছে
শীতকালে বাতাস অনেক শুষ্ক থাকে, মানে আর্দ্রতা কম থাকে, শুকনা থাকে, সো পানি খুঁজে পাইতেছে না কোথাও। তো এই পানিটা খোঁজার জন্য আমাদের ঠোঁট থেকে পানিটা নেওয়া শুরু করে, তখন ঠোঁটটা ফেটে যায়। তার মানে যদি আর্দ্রতা কম থাকে তাহলে মনে করো বাষ্পায়ন অবভিয়াসলি কি হবে, ফাস্ট হবে। যেখানে পানি পাবে সেখান থেকে বাষ্প নেওয়া শুরু করবে, দ্যাটস ওয়াই বাষ্পায়ন কি হবে, তাড়াতাড়ি হবে। আচ্ছা, এটা সে ওই যে এয়ার কন্ডিশনারের ম্যাথ আর কি, বাট এটা আমি করে দিচ্ছি, ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি, এটা একটা করব। এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে এত তাপমাত্রা এবং এত % আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট বাইরের বায়ু ভিতরে টেনে এত তাপমাত্রা এবং এত আপেক্ষিক আর্দ্রতার বাতাসে পরিণত করে, প্রতি ঘনমিটারে কত জলীয় বাষ্প ঘনীভূত হবে। সো দেখো এক্ষেত্রে ফর্মুলাটা বুঝতে হবে, আপেক্ষিক আর্দ্রতার ফর্মুলা R = স্মল f বাই ক্যাপিটাল F। স্মল এফটা কি মনে আছে? ফাউন্ডেশন ক্লাসে খুব ক্লিয়ারলি বলছিলাম, আবারও বলতেছি। স্মল এফটা হইতেছে তোমার বেসিক যে কক্ষ তাপমাত্রা, সেখানে উপস্থিত বাষ্পচাপ, কক্ষ তাপমাত্রায় উপস্থিত, অথবা এইভাবেও বলা যায় শিশিরাঙ্কে সম্পৃক্ত। আমি কিন্তু এটা প্রমাণ করে দেখাইছিলাম ফাউন্ডেশন ক্লাসে। আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো, যদি হাতে 5টা মিনিট টাইম থাকে এই কনসেপ্টটা একটু বোঝা আসো, যে কেন কক্ষ তাপমাত্রায় উপস্থিত বাষ্পচাপ শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ সমান এবং কেন তাকে স্মল এফ বলা হয়। গেল, ক্যাপিটাল এফটা কি? ক্যাপিটাল এফ হচ্ছে কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত, স্মল এফ কিন্তু শিশিরাঙ্কে সম্পৃক্ত, আর কক্ষ তাপমাত্রা হইলে যা আছে উপস্থিতটাই। আর ক্যাপিটাল এফ হচ্ছে কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত, এটা হচ্ছে কক্ষ। সহজ ব্যাপার। স্মল এফ হচ্ছে কক্ষতে উপস্থিত, ক্যাপিটাল এফ হচ্ছে কক্ষতে সম্পৃক্ত। এবার কক্ষতে উপস্থিত যেটা, সেটাকে আমরা বলি শিশিরাঙ্কে সম্পৃক্ত। শিশিরাঙ্ক আর কক্ষ তাপমাত্রা তারা এক না, বুঝছো? এই হচ্ছে হিসাব, মনে রাখার। তো দেখো, আমরা যদি চাই যে কত % ঘনীভূত হয়েছে বা কত % বাইরে হয়েছে বা যা হয়েছে, সেটা বাইর করার সব থেকে ইজিয়ার ইন্ডেক্স কি? স্মল এফ। কারণ কি? কারণ স্মল এফ হচ্ছে উপস্থিত, অর্থাৎ আছে কত। সম্পৃক্ত জিনিসটা তো একটা আইডিয়াল ব্যাপার, যেমন ধরো ক্যাপিটাল এফ, এটা একটা আইডিয়াল ব্যাপার। কিন্তু ধরো তোমার রুমে হয়তো এখন সম্পৃক্ত বাষ্পচাপ 10, আমার রুমেও তাহলে 10, আইডিয়াল। টেম্পারেচার সেম থাকলে, আয়তন সেম থাকলে একই হবে। কিন্তু কোন একটা কারণে তোমার রুমে ধরো এখন এসি ছাড়া, আমার রুমে ধরো এসি ছাড়া নাই, তাহলে কিন্তু আমাদের স্মল এফটা ডিফারেন্ট হবে। অর্থাৎ তোমার রুমের উপস্থিতটা জানার জন্য, আমার রুমের উপস্থিতটা জানার জন্য আমাদের দরকার পড়বে কি? স্মল এফ। অর্থাৎ আমরা কি করব, প্রথম ঘটনার ক্ষেত্রে স্মল এফ বের করব, দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে স্মল এফ বের করব, পার্থক্যটা বাইরে হয়ে যাবে। ক্লিয়ার? তা সব বের করি। সো 75% মানে হচ্ছে 0.75 ক্যাপিটাল আর, ঠিক আছে, ইকুয়ালস টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ। এটা আমরা জানি না, F1 বললাম। ক্যাপিটাল এফ কত দেখো বের করি। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের ঘনত্ব কত? 45 গ্রাম পার মিটার কিউব। 45 গ্রাম পার মিটার কিউব। এককটা চেঞ্জ করতেছি না, কারণ এটা তো পার্সেন্টেজ, ওর তো কোনো একক নাই। সো এটাকে গুণ দিলে ওই গ্রাম পার মিটার কিউবই থাকবে, অর্থাৎ এইটার এককই থাকবে। এটার একক কি? গ্রাম পার মিটার কিউব। তাহলে স্মল F1 এর ভ্যালু আমরা চলে আসলো, ঠিক আছে। এবার আসলে ঠিক একইভাবে তুমি যদি স্মল F2 বের করো, চিন্তা করো পার্সেন্টেজ কেটে দিয়ে গুণ দিচ্ছিলা। স্মল F2 এর ক্ষেত্রে পার্সেন্টেজ কত? 0.54 ইন্টু 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত? এটা দেওয়া 17 গ্রাম পার মিটার কিউব। এখন আমরা কি করব ভাই, কতটুকু এখানে হচ্ছে কি বাষ্প ঘনীভূত হবে, অর্থাৎ আমি কি করব, F1 আর F2 এর ডিফারেন্সটা বের করব। কাজ শেষ। তাহলে F1 কত আসছে আমি একটু করি হিসাবটা। 0.75 ইন্টু 45 মাইনাস 0.54 ইন্টু 17, উত্তর আসছে আমাদের 24.57। দেখো একক কিন্তু এটাই, এই যে গ্রাম পার মিটার কিউবই থাকবে, বিকজ পার্সেন্টেজের কোনো একক নাই। তাহলে এটা হবে কি? গ্রাম পার মিটার কিউব। গ্রাম পার মিটার কিউব মানে কি? প্রতি ঘনমিটারে এত গ্রাম। দেখো বলাই আছে প্রতি ঘনমিটারে, তার মানে আমাদের জাস্ট মিটার কিউবে উত্তর দিলেই হচ্ছে, বিকজ বলাই আছে প্রতি ঘনমিটারে। উত্তর কত? 24.57 গ্রাম। 24.57 গ্রাম। ঠিক আছে, শিশিরাঙ্ক একদম চালাফালো হয়ে গেছে না? ফাউন্ডেশনটা দেখে এসো, একদম ওইটার উপরে সিমেন্ট কনক্রিট হয়ে যাবে ইনশাল্লাহ। নেক্সট ওয়ান, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত আয়তনের কক্ষে একটা পানির পাত্র রাখা আছে। কতটুকু পানি বাষ্প হওয়ার পর অবশিষ্ট পানি, ঠিক আছে, কমেন্ট তো খারাপ না ভাই, আলহামদুলিল্লাহ। তোমরা তো মানে আরেকটু অ্যাক্টিভ হওয়া দরকার তোমাদের লাইফে, বুঝছো? এত তাপমাত্রায় এত আয়তনের পানি আছে। আচ্ছা, টেম্পারেচার দেওয়া, আয়তন দেওয়া, পানির পাত্র রাখা আছে। কতটুকু পানি বাষ্প হওয়ার পর অবশিষ্ট পানি ও বাষ্প সাম্যাবস্থায় থাকবে। সো সম্পৃক্ত বাষ্পচাপও দেওয়া আছে ক্যাপিটাল P। আমি জানি না তোমরা এটা রিলেট করতে পারো কিনা, লেখাটাকে টাইনা বড় করা। সো আমি যদি কাছে যাই, লেখাটা ঘোলা লাগে, তোমার সাইড থেকে কিন্তু ক্লিয়ার লাগার কথা, ঠিক আছে? আমি জানি এটা আমি রিসেন্টলি আবিষ্কার করছি।
নীরব বলছে আমারে। ঠিক আছে, মানে আমি যদি তোমার এখানে ডাকতে পারতাম যে ভাই এখানে দেখো, এখানে তাকালে না মাথা ঘুরে, তুমি খেয়াল করছো এরকম করছে। ঠিক আছে, তোমার হিসেব থেকে আমার স্পষ্ট। সো সবই দেওয়া আছে। তো বেসিক্যালি আমাদেরকে বলছে যে ভর বের করতে বলছে, তাই না, যে কতটুকু পানি বাষ্প হবে। সো আমরা জানি যে পিভি ইকুয়ালস টু এনআরটি, সব তো এইভাবেই দেওয়া। এন মানে কি ডাব্লিউ বাই ক্যাপিটাল এম, তাই না, ইন্টু আরটি। সো এখান থেকে আমাদের ডাব্লিউর ভ্যালুটা লাগবে, জাস্ট আর কিচ্ছু না। সো পিভিএম ডিভাইডেড বাই আরটি। পি কত দেখি তো, 31.83, 31.83 হিসাব তো জানো তাই না, এটা কিন্তু মিলিমিটারে দেওয়া, এটা কিন্তু মিলিমিটারে দেওয়া। দেখো বাকি সব কিছু এই সাইডে দেওয়া। সেটা কি করা যায় তুমি জানো যে 1 অ্যাটমসফিয়ার ইকুয়ালস টু 101.325 প্যাসকেল ইকুয়ালস টু 760 মিলিমিটার অথবা 76 সেন্টিমিটার। তাহলে এখন এইটারে তুমি কেমনে প্যাসকেলে নিবা? খুব স্বাভাবিক, তুমি এইটারে আগে 760 দিয়ে ভাগ দাও, তাহলে কি হইলো, এটা চলে গেলো অ্যাটমসফিয়ারে। এবার এটারে 101.325 দিয়ে গুণ দাও, পুরাটা চলে গেছে কিসে, পুরাটা কিসে চলে গেছে, পুরাটা প্যাসকেলে চলে গেছে। অর্থাৎ পি কিন্তু তোমার প্যাসকেলে আছে। ঠিক আছে, এবার হচ্ছে ইনটু ক্যাপিটাল ভি। ক্যাপিটাল ভি কত, 150। ক্যাপিটাল এম কত, পানির ক্ষেত্রে ভর কত, 18। তাহলে আণবিক ভর কত, 18। এটা কি ভাই, এটা কিন্তু গ্রামে বসাইছি। অর্থাৎ এখানে আমার উত্তর কিন্তু গ্রামেই আসবে, কারণ এইটা আমি গ্রামে বসাইছি। ডিভাইডেড বাই আর ইন্টু টি। আর এর এসআই কত, 8.314। ক্যাপিটাল টি কত, 30। তার মানে 303। কাজ করবা, উত্তর চলে আসবে তোমার গ্রামে। কেন, কাজ আমি 18 গ্রামে বসাইছি। 10 টু দি পাওয়ার -3 দিয়ে বসাও, তাহলে উত্তর তোমার কেজিতে আসবে। বুঝছো, এগুলো কিন্তু সাবধান এককের ক্ষেত্রে। সিজি ম্যাথ। নেক্সট ওয়ান। আচ্ছা এবার বলি তোমারে, এখন থেকে আমরা যা করব সেটা হচ্ছে তোমার রিটার্ন পোর্শন, অর্থাৎ আমরা এখন রিটার্নের কাজকর্ম আগাইতেছি। ঠিক আছে, সো আমি তোমাদের কাছ থেকে ছোট্ট কিছু রিভিউ নিয়ে একটু কথাবার্তা বলি। তোমরা কিন্তু আসলে এমসিকিউ রিটেন দুইটা ক্লাস আলাদা চাও, তো আমি চেষ্টা করব এই ক্লাসটা অনেক সময় চাও, তো আমি দুইটা চ্যাপ্টারকে চিন্তা করছিলাম। আমি শুরুতে তোমাদেরকে বলি এই জিনিসটা, যদিও আমি চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 10কে চাইছি আলাদা করতে। ঠিক আছে, সত্যি চাইছিলাম, কিন্তু আমার কাছে এখন মনে হইতেছে যে আমি নিজে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আলাদা করবো কিনা। বাট দেখো স্লাইড আছে কয়টা, 34টা। সো আলাদা করার কিন্তু অর্থ হয় না। ঠিক আছে, আমি ভাবতেছিলাম যে শুরুর দিকে যে আলাদা করবো কিনা, বাট একটু বলি এমসিকিউ রিটেন আলাদা করার কিছু নাই। কারণ আমি তোমাকে যা যা এমসিকিউ পড়াইছি ভাই, আমি তোমাকে যা যা এমসিকিউ পড়াইছি সেটা কিন্তু ভাই তোমার রিটার্নের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, সেটা কিন্তু রিটার্নের ক্ষেত্রেও প্রযোজ্য। মানে তোমরা হয়তো বুঝতেছো না যে ভাই এমসিকিউ দিয়ে আমি রিটার্নে কি করব, মেলা কাজ আছে ভাই। তোমার এমসিকিউ থেকে সরাসরি রিটার্নে আসে, অর্থাৎ আমি এমন এমসিকিউ করাইছি যেগুলো সরাসরি বইটা রিটার্নে আসার মতো, এতক্ষণেই করাইছি, এগুলো আসে, সহজ জিনিসও আসে। ঠিক আছে, তো আসো অক্সিজেন সিলিন্ডার। আচ্ছা এটা তো সে ব্যবহৃত, যেটা বললাম যে ফাউন্ডেশন ক্লাসের 15 মিনিট দেখবা, ওইটা দেখলে এরকম আরো 60-70টা ম্যাথ সলভ হয়ে যাবে। আমি বারবার তো জানি তুমি দেখো, বিকজ এটা ইম্পর্টেন্ট ভাই। ফার্স্ট ওয়ান লাগতেছে না। সেকেন্ড ওয়ান একই কথা, কতটুকু বাতাস ঘরের ভিতরে বাইরে আসবে। ওই যে বললাম 3টা ম্যাথ করাইছে খালি, যে সিঙ্গেল 3টা ম্যাথ, 2টা করলে হয়ে যাবে, 3টা করলে একদম আলহামদুলিল্লাহ। 15 মিনিট লাগছে, 5 মিনিট করে, একটু দেখে এসো, সেম জিনিস। আচ্ছা পুকুরে পানির গভীরতা দেওয়া আছে H, বায়ুমণ্ডলের তাপমাত্রা T দেওয়া 27, পানির মধ্যে ওইটা প্রতি মিটার গভীরতার জন্য কমে, তার মানে এটাকে আমি T1 বলি, পানির উপরে। ঠিক আছে, তো পানির গভীরতায় প্রতি মিটারে 0.5 ডিগ্রি সেলসিয়াস করে কমে। তাহলে তুমি চিন্তা করো তো T2 কত হবে, ছিল হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস কমতেছে তাই না। তো দেখো প্রতি মিটারে 0.5 ডিগ্রি কমে, তাহলে 6 মিটারে কত কমবে, 6 × 0.5 মানে 5 × 6 30, 3 ডিগ্রি সেলসিয়াস কমবে। তাহলে 27 থেকে 3 গেলে কত থাকে, 24 ডিগ্রি সেলসিয়াস। এটা আমাদের T2, বাট সেলসিয়াসে তো রাখা যাবে না, সো সাথে 273 যোগ করে দেবা, ক্যালভিনে চলে যাবে। T2 পেয়ে গেলাম। পানির ঘনত্বের পরিবর্তন উপেক্ষা করতে বলছে, অর্থাৎ তোমার ঘনত্ব নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তলদেশে উৎপন্ন একটা মার্শ গ্যাসের বুদবুদ উহার উপরিতলে পৌঁছালে আয়তনের পরিবর্তনের শতকরা হার। সো আয়তন নিয়ে আমাদেরকে কাজ করতে বলছে। তাহলে দেখো তলদেশে যখন থাকে তখন তার চাপ মানে কি, প্রথমত তার বায়ুমণ্ডলের চাপ প্লাস H rho g, অর্থাৎ H মানে 6 × rho × g, এটা হচ্ছে তার চাপ। ঠিক আছে, এখন দেখো
আমরা যখন বিভিন্ন প্রকারের ম্যাথ করছি পানির তলদেশ নিয়ে, তখন কিন্তু আমরা টেম্পারেচারটাকে ফিক্স ধরে রাখি। টেম্পারেচারটা যখন ফিক্স থাকে তখন কিন্তু দুই পাশ থেকে P1 V1 T1 P2 V2 T2 তখন কিন্তু দুই পাশ থেকে তোমার টেম্পারেচারটা কেটে দেওয়া যায়, কারণ একই কথা। সো আলটিমেটলি P1 V1 P2 V2 নিয়ে কাজ করা গেছে, কিন্তু এইবার টেম্পারেচার কিন্তু চেঞ্জ হইতেছে। অর্থাৎ যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তোমাকে নিচে অবশ্যই মানে ফর্মুলাটা এখানে P1 V1 বাই T1 দিয়ে করতে হবে, অর্থাৎ PV বাই T দিয়ে করতে হবে। সো এইটুকু লিখলাম আমরা P, এটুকু লিখলাম আমরা P কিন্তু ধরো এটা হচ্ছে তোমার V, অর্থাৎ এটা হচ্ছে তোমার পানির তলদেশে, ডিভাইডেড বাই T2। T2 কত আছে 24 প্লাস 273, ঠিক আছে। এবার এই পাশে কি আসবে P1 V1 বাই T, তাহলে P1 কত শুধুমাত্র PA, V1 কত, V1 কে আমাদেরকে দেওয়া আছে কোনো জায়গায়, আচ্ছা দেওয়া নাই। সো V1 ডিভাইডেড বাই T1 কত, এই যে 27 প্লাস 273 কত হবে 303, শেষ। এবার এখন তোমার এখানে কাজ কি, তোমার হচ্ছে এটা আচ্ছা ঠিক আছে নাইস। পি এর ভ্যালু তুমি 10 টু দি পাওয়ার 5 ধরে নেবা, যদি তোমাকে কোনো জায়গায় কিছু না দেওয়া থাকে পি এর ভ্যালু একদম সেফ, এটা তুমি 10 টু দি পাওয়ার 5 ধরে নিতে পারো। তাহলে পি এর ভ্যালু তুমি ধরে নিচ্ছ 10 টু দি পাওয়ার 5, না ধরে নিলেও যে খুব ক্ষতি হবে তা না, বাট ধরে নাও সমস্যা নাই, মানে এমনি কাটাকাটি চলে যাবে। এখন যদি তুমি ক্যালকুলেশন করো দুই পাশে গিয়ে কি আসে একটু দেখি আমরা, এখানে ক্যালকুলেট করলে আসলে কত আসছে, ঠিক আছে। তো দেখো ভিডিওটা তো পুরোটার সাথে গুণাকারে আছে তাই না, পিভি বাই টি, সো ভিডিওটা পুরোটার সাথে গুণাকারে আছে, আমি জাস্ট এতটুকু টার্মের হিসাব করে ফেলতে পারি চাইলে। তো জিনিসটা কীরকম আসতেছে, পি এর ভ্যালু 10 টু দি পাওয়ার 5 প্লাস 6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 পানির ক্ষেত্রে ইন্টু 9.8 ডিভাইডেড বাই 24 প্লাস 273। আমাদের এই পাশে আসতেছে হচ্ছে তোমার 53 ফর, আচ্ছা এইভাবে কেন আসতেছে, আমরা তো এটাকে রুট ওভার ফরম্যাটেও নিতে পারতাম। আচ্ছা আসুক সমস্যা নেই, উত্তর একই আসবে, আমরা এইভাবে করি কোনো প্যারা নেই। 53.68 ইন্টু V2 পুরাটার উত্তর আসছে, ঠিক আছে। এখানে কি আসে দেখি, 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 300, উত্তর আসছে 333.33 ইন্টু V1, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার আসছে। তো এখন আমাদেরকে বলছে শতকরা হার বের করতে, তো শতকরা হার বের করে কেমনে, নিচে থেকে V1 মানে আদিটা উপরে যাবে V2 ডিফারেন্স V1, তাই তো। তো এখন ভাই আমাদের তো এগুলা কাটাকাটি করা দরকার না, কাটাকাটি করার ইজি তো, তুমি জাস্ট যে কোনো একটা রিপ্লেস করে দিলেই তো হয়ে যাচ্ছে, এত প্যারার কি আছে। লাইক ধরো তুমি লেটসে V2 জায়গাটা তুমি পেয়ার রাখতে চাও, লাইক তুমি সবখানে V2 রাখতে চাও, অথবা তুমি সবখানে V1 রাখতে চাও, ইটস আপ টু ইউ। সবখানে যদি তুমি V1 রাখতে চাও তাহলে এই V2টাকে প্রকাশ করতে হবে V1 দ্বারা, অর্থাৎ এখানে V2 মানে কত আসে, তাহলে দেখো V2 মানে যদি তুমি V1 দ্বারা প্রকাশ করতে চাও তাহলে কত আসে, 333 ভাগ দিতে হবে 534 দ্বারা, তাই না, তাহলে তো হয়ে যায়, তাহলে 534.68, ইয়াস, তাহলে 0.623 আর কি। সো দেখো V2 এর বদলে তুমি চাইলে বসাইতে পারো 0.623 ইন্টু V1 মাইনাস শুধুমাত্র V1 বা ডিফারেন্স দাও ডিভাইডেড বাই শুধুমাত্র V1, উপর নিচ থেকে খালি V1 কাটাকাটি করে দাও, তাহলে কত আসে, দেন তুমি এখানে 100 দিয়ে গুণ দিয়ে দাও, উত্তর তোমার আসছে হচ্ছে গিয়ে 37.657%। এটা হচ্ছে তোমার আয়তনের শতকরা পরিবর্তনের হার, ঠিক আছে, ইজি হিসাব। তো অনেকে বলবা যে ভাই দশমিক দিয়ে করার কারণ কি, কারণ দেখো তুমি যখন রিটার্নের পরীক্ষা দিচ্ছ না, 10 টু দি পাওয়ার 5 না ধরে তুমি যদি পুরোটাকে ভাঙ্গায় করতে থাকো, সমাধানে এটা লিখে দেওয়া যায়, ধরো যে কোনো বইয়ের তুমি সমাধানে দেখতে পারো যে গুণ দিয়ে দেন কাটাকাটি করছে, বাট দ্য ক্রুয়েল ট্রুথ ইজ পরীক্ষার হলে কিন্তু ভাই তুমি এত সময় পাবা না। তো দ্যাটস ওয়াই তুমি কি করলে, জাস্ট 10 টু দি পাওয়ার 5 বসাই দিলা, তুমি কনফার্ম থাকো ওইটা ধরে করলে হয়তো 37% হবে, এখানে 37.65 আসছে, কিচ্ছু হবে না, তুমি ফুল মার্কস পারবা। আমি নিজে এই কাজ করছি, ইনফ্যাক্ট আমার অনেক ফ্রেন্ড আছে যারা এই সেম কাজ করে আসছে। সো পি এর ভ্যালু মানে অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ, এটাকে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল ধরো সব জায়গায় সমাদৃত, কোনো সমস্যা নাই, সো বসাই দিতে পারো, কোনো প্যারা নাই, ঠিক আছে। এই আর কি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, টেম্পারেচার দেওয়া, এত চাপ দেওয়া, 1 গ্রাম হাইড্রোজেন, আচ্ছা চাপ মানে পি দেওয়া, 1 গ্রাম হাইড্রোজেন মানে ডাব্লিউ দেওয়া, গ্যাসের আয়তন দেওয়া, সো মোলার ধ্রুবক আর এর ভ্যালু বলছে। তো পিভি ইকুয়ালস টু এনআরটি, আর ইকুয়ালস টু পিভি ডিভাইডেড বাই এন ক্যাপিটাল টি। সো পি কত একটু দেখি, 10 টু দি পাওয়ার 6, আচ্ছা ডাইন সেন্টিমিটার ইনভার্স টু মানে কত একটু বুঝে নিই। সো 10 টু দি পাওয়ার 6 ডাইন সেন্টিমিটার স্কোয়ার চলে যাবে নিচে, তাই না। এখন একটু দেখো দুইটাকে আমরা কনভার্ট করবো, কেমনে করবো, মানে আমি এসআইতে নিতে যাচ্ছি আর কি।
তুমি মানে যেমনে বের করো, আমি এসআইতে উত্তর দেবো আর কি, এটা আমার ইচ্ছা। তুমি কেউ যদি না চায় এসআইতে না দিলেও সমস্যা নেই। তোমার যদি মনে হয় যে না ভাই আমি এসআইতে দিব না, কমপ্লিটলি আপ টু ইউ, কোনো সমস্যা নেই, যেমনে দাও, আমি এসআইতে দিব। তুমি জানো যে 1 নিউটন ইকুয়ালস টু 10⁵ ডাইন, উল্টা কাজ, মানে আমি ডাইন থেকে নিউটনে গেলে কি হবে, 10⁻⁵ দিয়ে গুণ হবে, তাহলে 10⁻⁶ এর যদি 10⁻⁵ দিয়ে গুণ দাও তাহলে থাকবে কত, 10⁻1। নিচে দেখো সেন্টিমিটার স্কোয়ার, 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার। দুই পাশে যদি তুমি বর্গ করে দাও তাহলে 1 মিটার স্কোয়ার ইকুয়ালস টু 100 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, তাই তো? তাহলে তুমি যদি এখানে মিটারে যাও তাহলে উল্টা কাজ হবে। তাহলে দেখো 100-এর উপরে যদি স্কোয়ার হয় মানে 10⁻2 এর উপরে স্কোয়ার হলে কত, 10⁻4, উল্টা কনভার্সন মানে 10⁻⁻4, তাহলে নিচে আসবে 10⁻⁻4। এই -4 যদি উপরে চলে যায় তাহলে তুমি কত পাবা, 10⁵। একের সাথে যদি যোগ হয়ে যায় তাহলে দেখো এখন উপরে আছে নিউটন, নিচে আছে মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা কি বলি, প্যাসকেল বলি। তাহলে দেখো পি এর ভ্যালু কি দেওয়া, পি এর ভ্যালু দেওয়া আছে প্যাসকেলে, পি এর ভ্যালু দেওয়া আছে প্যাসকেলে, 10⁵ প্যাসকেল, ঠিক আছে। ক্যাপিটাল ভি দেখো, ক্যাপিটাল ভি কই, 11.2 লিটার, 11.2 লিটার 10⁻³ দিয়ে গুণ দিলে চলে যাবে মিটার কিউবে, ডিভাইডেড বাই n ইন্টু ক্যাপিটাল টি। n হচ্ছে 1 গ্রাম। H2 এর ক্ষেত্রে হাইড্রোজেনের ভর কত, 2, হাইড্রোজেনের ভর কত, 2 না, 2 দিলাম ইন্টু ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি কত, টেম্পারেচার দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা কত, 273। শেষ, তোমার ক্যাপিটাল আর এর ভ্যালু চলে আসছে। ক্যালকুলেশন করো, এটার উত্তর কি হবে, একক কি হবে, জুল পার মোল পার কেলভিন। কেন ভাই এরকম, কারণ আমরা সবকিছু এসআইতে করছি, মানে তোমার 8.314 এর ক্লোজ আসবে আর কি, ওরকমই আসবে, 8.314ই আসবে, ঠিক আছে। একদম ইজি ম্যাথ, আশা করি তোমাদের প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, O2 এর অণুর সংখ্যা বলছে, ঠিক আছে। আচ্ছা, বলা আছে P ইকুয়ালস টু এত, V ইকুয়ালস টু এত, টেম্পারেচার এত হলে এর মধ্যে 21% ইয়া থাকে। সো আমরা বলছি যে O2 এর অণুর সংখ্যা কত। এই ম্যাথটা আমরা একদম লাস্টে যায় করব, আমরা জাস্ট অন্যগুলো করে আসি, যেখানে কিছু কথা আমার তোমার অ্যাকচুয়ালি বলার আছে। স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। আচ্ছা ঠিক আছে, সেই স্থির চাপে আমাদেরকে বলছে টেম্পারেচার টি কত, ঠিক আছে, টি। গ্যাসের অণুর সি, যেটা সি হবে, মানে আমি ধরছি এটা T1, তাহলে এটা হবে C1। C1 কি বলছে, প্রমাণ চাপের অর্ধেক হবে, মানে C2/2 হবে। তো প্রমাণ চাপ আর তাপমাত্রা তো তোমরা জানোই, 0 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার। সো সব কিছুই আসলে এখানে তোমার জানা আর কি, যে CRMS = √3RT/M আর কি, ঠিক আছে। তো চাপ কিন্তু স্থির, তার মানে চাপ নিয়ে তোমার এখানে কোনো কাজকর্ম নাই। তুমি জাস্ট কি করবা, C1/C2 মানে কিন্তু হাফ। সো দেখো এখানে তোমার চাপ নিয়ে কোনো কাজকর্ম নাই, ভর নিয়ে কোনো কাজকর্ম নাই, কাজে একই জিনিস, স্থির চাপ বলা। তোমার কাজই হচ্ছে কি শুধুমাত্র ক্যাপিটাল টি নিয়ে, তাহলে √T1/T2। সো T1 কত, T1 হচ্ছে আমরা জানি না, বাইর করব। আর T2 ছিল হচ্ছে কি আমাদের স্থির চাপ, যেটা মানে কত, 273। এখান থেকে জাস্ট T1 এর ভ্যালু বাইর করবা, ঠিক আছে। এই সহজ ম্যাথ, একদমই সহজ, আশা করি বুঝছো, সন্দেহ থাকার কথা না। আচ্ছা, এত টেম্পারেচার এবং এত চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ঘনত্ব এত, সমচাপে এত তাপমাত্রার উক্ত গ্যাস অণুর মূল গড় বর্গবেগ বের করতে বলছে, ঠিক আছে। তো আমাদের টেম্পারেচার জানা, চাপ জানা, ঘনত্ব জানা, তাহলে এটা দিয়ে কি আসে বলতো, CRMS = √3p/ρ। এই ফর্মুলাটা চলে আসছে না, দেখি সব দেওয়া আছে না, 3 × P কত, P হচ্ছে 1 × 10⁵, তাই তো, ডিভাইডেড বাই রো কত, 1.98। দেখো সব কিছু কিন্তু তোমার এসআইতে দেওয়া, kg/m3, Nm/m², মানে এটা প্যাসকেলে দেওয়া। তো সবই তুমি জানো, উত্তর চলে আসছে, ঠিক আছে। CRMS চলে আসছে মিটার/সেকেন্ডে, উত্তর তোমার চলে আসছে। এবার দেখো পরে কি বলছে, সমচাপে, মানে চাপ তুমি একই রাখছো, জাস্ট টেম্পারেচারটা চেঞ্জ করে দিয়েছো। এখন এটা বাইর করতে পারবা না, তুমি জানো না যে একই জিনিস যদি হয়, যেহেতু কার্বন ডাইঅক্সাইড নিয়ে কাজ করতেছো, তার মানে M কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ CRMS = √3RT/M। ওইখান থেকে M এর কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা কনস্ট্যান্ট। তাহলে তুমি লিখতেই পারো CRMS সমানুপাতিক √T, ঠিক আছে। এখন এই জিনিস তুমি বের করছিলে কত টেম্পারেচারে, 273-এ। আমি জাস্ট একটা বের করে দিই, 30 ডিগ্রি সেলসিয়াসে বের করে দিই। আচ্ছা, একটাই বের করতে বলছে, সরি। সো তুমি দেখো T1 জানো, এখন C1ও জানো, যেটা তুমি পাইছো। তাহলে তুমি জাস্ট T2টা বের করবা, সরি C2টা বের করবা। C2 কত আসবে, C2 আসবে, এই পাশে যদি তুমি C1 দিয়ে দাও তাহলে এখানে √T2/T1 আসবে, জাস্ট ওই যে অনুপাতের এখান থেকে আনা। তো দেখো C1 তুমি এখান থেকে জানো, এটাই তোমার C1। T2 কত,
T2 হচ্ছে তোমার 30 + 273 আর T1 কত এই যে 0 ডিগ্রি সেলসিয়াস। T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273। কাজ কইরা উত্তর বসাই দিলেই তোমার মিটার পার সেকেন্ডে উত্তর চলে আসবে ইনশাআল্লাহ। একদমই সহজ ম্যাথ, একদমই সহজ ম্যাথ, জাস্ট একটা করে পরের লাইনটা আসতে হয়। বাট বইটার এই ম্যাথটা তো অনেকে আছে অর্ধেক পর্যন্ত করছিল, পরের টুকু আর বুঝেই নাই আর কি। একদম সহজ কিন্তু জাস্ট ওই কনভার্সনটা এখান থেকে যে কনভার্সনটা এটা পারলেই হয়ে যায়, অনুপাতের কনভার্সনটা। আচ্ছা, এত তাপমাত্রায় টেম্পারেচার দেওয়া, এত অ্যাটমসফিয়ার পি দেওয়া, গ্যাসের অনুসময়ের ব্যাসার্ধ দেওয়া, ব্যাসার্ধ আচ্ছা ব্যাসার্ধ দেওয়া মানে ধরো স্মল আর দেওয়া। তো ম্যাক্সওয়েলের সমীকরণ অনুসারে গড় মুক্ত পথ, আচ্ছা গড় মুক্ত পথ ল্যামডা ইকুয়ালস টু কত 1/√2π/n/d²। আচ্ছা, সো বেসিক্যালি আমরা কি কি জানি একটু দেখি। আমরা এন জানি না তাই না, প্রতি ঘনমিটার কিউবে জানি না, এনটা একটু বাইর করি চলো। পিভি ইকুয়ালস টু nRT, কিন্তু এই এন কিন্তু ওই এন না ভাই, এখানে আমি ক্যাপিটাল এন দিতেছি ঠিক আছে, এটা কিন্তু ওই এন না, এই এন কিন্তু মূল সংখ্যা ছিল, আর এই ক্যাপিটাল এন হচ্ছে প্রতি মিটার কিউবে অণুর সংখ্যা। তো দেখো প্রতি মিটার কিউবে অণুর সংখ্যা, এই এন এর পরিচয় কি প্রতি মিটার কিউবে, এই এন এর পরিচয় হচ্ছে প্রতি মিটার কিউবে অণুর সংখ্যা। প্রতি মিটার কিউব মানে কি, ভি এর ভ্যালু তোমাকে ধরতে হবে 1 মিটার কিউব, এই হচ্ছে কনসেপ্ট আর কিচ্ছু না। তাহলে পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু 3 অ্যাটমসফিয়ার, ঠিক আছে 3 অ্যাটমসফিয়ার, এটা আমি হচ্ছে গিয়ে তোমার ইয়াতে নিয়ে যাই 101325 দিয়ে প্যাসকেলে নিয়ে যাই। ক্যাপিটাল ভি হচ্ছে 1 মিটার কিউব ইকুয়ালস টু এন, এন মানে কত ক্যাপিটাল এন ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, এটা মানে তো মোল তাই না, যতটুকু অণু আছে তাকে আমি গুণ দিছি হচ্ছে অ্যাভোগাড্রো দিয়ে, আর লিখলাম আর ক্যাপিটাল টি কত 100 ডিগ্রি মানে হচ্ছে 373 কেলভিন। শেষ, এখান থেকে কিন্তু আমি চাইলে ক্যাপিটাল এন এর ভ্যালু বের করে ফেলতে পারি, জাস্ট এক সেকেন্ড। 3 × 101325 × 6.02 × 10⁻23 চলে আসলো, ডিভাইডেড বাই 8.314 × 373। আমাদের ক্যাপিটাল এন চলে আসছে 5.9 × 10⁻25। কাজ শেষ আমাদের। 1/√2 × পাই, পাই এর ভ্যালু তোমরা জানো, ক্যাপিটাল এন হচ্ছে এই যে এটা 5.9 × 10⁻25 × d², ডি মানে হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ যদি 1 অ্যাংস্ট্রম হয় তাহলে ব্যাস কত তার দ্বিগুণ 2 অ্যাংস্ট্রম, তাহলে ডি এর বদলে লিখবো 2 অ্যাংস্ট্রম মানে 10⁻−10, এর সাথে চলে গেল স্কয়ার, কাজ শেষ। ঠিক আছে, একদম ইজি, আশা করি পারো। উত্তরের একক কিন্তু মিটার হবে, কারণ এটা গড়মুক্ত পথ, গড়মুক্ত পথ মানেই মিটার হবে, পথ তো আলটিমেটলি দূরত্ব। ঠিক আছে, নেক্সট ওয়ান। আচ্ছা, এইটা হইতেছে সেম ম্যাথ আমরা একটু আগে করছি, যে এয়ার কুলেশনের যে ম্যাথটা করে আসছে যে কত পার্সেন্টেজ হচ্ছে গিয়ে তোমার ঘনীভূত হবে, ওই সেম ম্যাথ একদম সেম ম্যাথ। দেখো এই যে টেম্পারেচার দেওয়া, আপেক্ষিক আর্দ্রতা দেওয়া, সো তুমি এটার ক্ষেত্রে স্মল এফ বের করবা, আবার টেম্পারেচার দেওয়া এটার ক্ষেত্রে স্মল এফ বের করবা, শেষ, দেন দুটার পার্থক্য করবা, এতটুকুই তোমার কাজ, আর কোনো কাজ নাই। ঠিক আছে, সেটা হচ্ছে ওই একদম সিমিলার সেম ম্যাথ, ফাউন্ডেশন ক্লাসেও করে দিয়েছি, শুধু শুধু তোমার টাইমটা আর খাচ্ছি না, লাস্ট ম্যাথটাতে আমরা একটু টাইম দেবো। আচ্ছা, তো এখানে শিশিরাঙ্ক দেওয়া আছে, বায়ো টেম্পারেচার দেওয়া আছে, আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলছে ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ। এখন শিশিরাঙ্ক কত 8.5, তাহলে 8.5 এ আমাদের কি লাগবে, সম্পৃক্ত বাষ্পচাপ লাগবে, এবং কক্ষ তাপমাত্রা কত, কক্ষ তাপমাত্রা দেওয়া আছে 18.4, তার মানে 18.4 আমাদের সম্পৃক্ত বাষ্পচাপ লাগবে। দেখি কি কি দেওয়া আছে, 8 থেকে 9 রেঞ্জে দেওয়া আছে একটা, এই যে এতটুকু। তাহলে আমি 8.5 এ কেমনে বের করবো, মানে স্মল এফটা আমি কেমনে বের করবো, খুবই সিম্পল কনসেপ্ট। দেখো 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য পার্থক্য হয় কত, 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য এই যে 8 থেকে 9 পার্থক্য হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য পার্থক্য হয় কত 8.61 মাইনাস 8.04, কমন নেওয়া আর কি, 10⁻³ এটা কমন নেওয়া, এতটুকু পার্থক্য হয়। দেখো 1 ডিগ্রির জন্য পার্থক্য হয় এত, তাহলে আমার 0.5 ডিগ্রির জন্য পার্থক্য কত হবে, এটার সাথে জাস্ট 0.5 গুণ দিয়ে দিব, তাই তো, আর তো কিছু না। তো শেষ, এতটুকু বাড়বে, এতটুকু বাড়বে। তাহলে দেখো 8 এর সাথে এতটুকু বাড়বে, 8 এর সময় ছিল কত, 8 এর সময় ছিল এত, তাহলে 8.04 প্লাস আমি 10⁻³ কমন নিতে চাচ্ছি আর কি, 8.61 মাইনাস 8.04 ইন্টু 0.5, পুরাটার সাথে গুণ আছে হচ্ছে 10⁻³ এটা হচ্ছে তোমার স্মল এফ, এটা হচ্ছে তোমার স্মল এফ, ঠিক আছে, এটা স্মল এফ। এবার আসলে ক্যাপিটাল এফ একইভাবে করতে পারবো না, ক্যাপিটাল এফ করে দেবো, আচ্ছা করে দেই। সো ক্যাপিটাল এফ কেমন আসবে, 18 থেকে 19 মানে এখানে 1 ডিগ্রি সেলসিয়াসের হিসাব। সো দেখো 18টা আমরা পিক করতেছি, 8 9 18 হচ্ছে যে এটা 18, তাহলে এটাকে পিক করি 15.46 প্লাস জাস্ট পার্থক্যটা, মানে একই কনসেপ্ট আর কি, জাস্ট পার্থক্যটা, এটার পার্থক্যটা,
তাহলে 16.46 মাইনাস 15.46, মানে আমি কিন্তু উপরের এটার দিকে তাকায় তাকায় কাজ করতেছি, ঠিক আছে, ইন্টু কত, এক্ষেত্রে ছিল 0.5, এক্ষেত্রে কত হবে দেখো, 18-র সাথে হিসাব করতেছি, চাইছে 18.4, তাহলে 0.4 হবে, 0.4, জাস্ট এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, সেকেন্ড ব্র্যাকেট ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটার ক্ষেত্রে সেম সেকেন্ড ব্র্যাকেট। দেখো উপর নিচ থেকে 10 টু দি পাওয়ার -3 কাটা, এখানে একটা জাস্ট একটা 100% আছে, জাস্ট ক্যালকুলেটরে বসাই দিলেই 100 দিয়ে গুণ করলে তোমার পার্সেন্টেজে চলে আসবে ক্যাপিটাল আর, ঠিক আছে, জাস্ট ক্যালকুলেটরে বসাই দিচ্ছে, দাঁড়াও। ওয়েল, তো আমাদের উত্তর আসছে, এই লাইভ রানিং না, হ্যাঁ রানিং তো, আমি তো দেখতেছি, দেখো তো ভাই, কমেন্ট করো তো সব ক্লিয়ার কিনা, লাইক বোর্ড অ্যান্ড সাউন্ড, যদি লাস্টে একটুখানি পোর্শনে আটকে আছে। হ্যাঁ ক্লিয়ারই তো, ক্লিয়ার আছে। আমি একটু মানে ক্যামেরাটা ব্লারি হয়ে গেছিল, আই থট যে কী হয়েছে। আচ্ছা, তো আমাদের ক্যালকুলেটারের উত্তর আসতেছে 0.52, 100 দিয়ে গুণ করলে উত্তর আসবে হচ্ছে 52.49%। শেষ, ক্যাপিটাল আর এর কাজ শেষ। এখন আমাদের লাস্ট ম্যাথ ভাই, এটার পরে শেষ। আইডিয়াল গ্যাস নিয়ে কত বেড়া খাইছো বলো। আচ্ছা দেখো, পি দেওয়া, ভি দেওয়া, টি দেওয়া, 21% এত অণু থাকে, ওটা অণুর সংখ্যা কত? সো আমরা অণুর সংখ্যা বের করছি, রাইট। সো পিভি ইকুয়ালস টু এন আর টি, এন মানে ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এন এ, ওই যে অ্যাভোগাড্রো, আর ক্যাপিটাল টি। এখান থেকে জাস্ট ক্যাপিটাল এনটা বের করি, দেখো কেমন বের করবো। পিভি, পি কত? পি হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, ভি কত? 2 লিটার, ইন্টু এন এ, এন এ মানে হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 দিলাম ভাগ, ঠিক আছে, গুণ দিলাম। এবার ডিভাইডেড বাই আর টি চলে যাবে, মানে আমি জাস্ট ক্যাপিটাল এনটারে আমার মাথার মধ্যে সূত্র দিয়ে বাইর করতেছি, ঠিক আছে। এখান থেকেই আর কত হবে দেখো, আর হবে হচ্ছে, আমরা যেহেতু সব কিছু এখানে লিটার অ্যাটমসফিয়ারে করতেছি, সো আর এর ভ্যালু অবশ্যই 0.0821ই হবে, মানে লিটার অ্যাটমসফিয়ারের ব্যাপারটা আসবে। ক্যাপিটাল টি কত? 30 যদি যোগ করে 273-এর সাথে, তাহলে হবে কত? 303। দ্যাটস ইট। তাহলে উত্তর আসছে আমাদের 9.6798 ইন্টু 10 টু দি পাওয়ার 22। এখন আমাদেরকে বলা আছে যে এই যে অণুটা আসছে এর মধ্যে মাত্র 21% অক্সিজেন, তাহলে অক্সিজেন অণুর সংখ্যা কত? আমাদেরকে বলা আছে এইখানে যা আসছে তার মধ্যে মাত্র 21% হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেন অণুর সংখ্যা কত? কি করতে হবে বলো তো? জাস্ট এইটার 0.21 করে দিলেই হয় না, এটার জাস্ট 0.21 করে দাও, তাহলে কিন্তু তোমার কাজ শেষ। তাহলে কত আসে দেখো, 2.03 ইন্টু 10 টু দি পাওয়ার 22, এতটা অক্সিজেন, শেষ কাজ। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের কিছু কথা বলবো, আমি একটা নিয়ে আসি, তুমি এটা জাস্ট একটু দেখো আর কি, ঠিক আছে। আমি একটা সেকেন্ড, জাস্ট গিভ মি আ সেকেন্ড, স্পেয়ার সেকেন্ড, আসতেছে। Well, again চলে আসছে আর কি, সরি ফর দ্য ডিলে। সো আই গেস এই ম্যাথটা আমি লাস্টে রাখছি হুদাই আর কি, জাস্ট কিছুই না, তোমাদের প্যারা দিলাম, কিছু না। সো লাইক দেখো, এতটা টোটাল অণু, এটার বসে 21% অক্সিজেন, তাহলে আমি জাস্ট লিখতেই পারতাম এন অফ অক্সিজেন কী হবে, জাস্ট এই জিনিসটারে আমি 21% দিয়ে গুণ দিছি, মানে হচ্ছে 0.21, এটাই তোমার উত্তর, ঠিক আছে। সে আর কি ওভারঅল। এখন কথা কি বলবো, কথা হচ্ছে দেখো, আমাদের আজকের মধ্যে কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপার শেষ হয়ে গেল, নেক্সটে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে একদম ফুললি ফোকাস কাজকর্ম কিন্তু শুরু করতেছি। তো এখন এখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, আমরা যে কম্প্যাক্ট ক্লাস দিই, অনেকে আমরা করি কি ভাই, এটা মনে করি যে পরীক্ষার আগের রাতে দেখলে হবে, বাট দেখো এটা খুবই ইম্পর্টেন্ট দেখেই কিন্তু আমরা লাস্ট টাইমে শুরু করছি। তো তোমরা যারা এখনও মনে করো ভাবতেছো যে ভাই কোনো একদিন ক্লাসগুলো করবো, দেখো আমি ভিডিওর শুরুতে 5 মিনিট নিলাম কেন, কারণ আমি জানি ক্লাসগুলো রেগুলার করা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো তোমরা এইটুকু একটু মানে জাস্ট এটাকে একটা ফরজ কাজ হিসেবে চিন্তা করো, যে ডেইলি তুমি ভাত মাছ ডাল খাও, নামাজ কালাম পড়ো এবং কম্প্যাক্ট ক্লাসটাও করো, কারণ দিন শেষে পরীক্ষার আগের রাতে তোমাকে পড়াটা গুছাইতে হবে ভাই, ঠিক আছে। অ্যান্ড যেটা আগে শুরুতে বলছিলাম না ভাই, যে ইনশাআল্লাহ 5 তারিখের মধ্যে আমরা সব কিছু ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ, আমি ওইটাই একটু কনফার্ম হয়ে গেছিলাম বাইরে আর কি, ঠিক আছে, টেক্সট করে আসলাম একটু। সো হ্যাঁ, সব কিছু কাজ হইতেছে ইনশাআল্লাহ। আমি যেটা বললাম 5 তারিখের মধ্যে যেই 5-6 জন 7 জন 8 জন যতজনই হয় এতটুকুই হবে, বেশি হওয়ার কথা না, যদি হয় তাহলে হবে, বাট এর বেশি হওয়ার কথা না। আমাদের স্টুডেন্ট তো প্রায়
এই ব্যাচে দেখা গেছে 1000-এর কাছে, আলহামদুলিল্লাহ। সো তোমরা যারাই আসো না কেন, আমরা নিজেরা এটা সলভ করতেছি, এতক্ষণ টিম করতেছিল, আমি এখন যাব, ঠিক আছে? সো দিস উইল গেট সলভড, জাস্ট মাঝখান দিয়ে মানুষজন চেঞ্জ করা হয়েছে, এই কারণে আর কি মাঝখানে একটা বড় ব্যারিয়ার পড়ে গেছে। তাদেরকে চেঞ্জ করার রিজনটা এটা ছিল যে তারা অ্যাক্সেস ইস্যুস অ্যান্ড বিভিন্ন প্রকারের প্রবলেম আমার পর্যন্ত আসতেছিল না। সো আই মেড শিওর এমন মানুষ আসুক যারা হচ্ছে আমাদেরকে এখানে ফুল সাপোর্টটা দিতে পারে। না, আমাদের টিম এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি স্ট্রং, এবং এমন মানুষ নেওয়া হয়েছে যারা হয়তো আমারই ক্লোজ ছোটো ভাই। সো তাদেরকে যে কোনো টাইমে ফোন দিতে পারো, যে কোনো টাইমে যা চাও, ইনশাআল্লাহ তারা তোমার ফুল ব্যাকআপ সাপোর্ট দেবে, আমার আশপাশেই থাকে তোরা, ঠিক আছে ইনশাআল্লাহ ওই ভাইয়ারা। সো হোপফুলি একটা ভালো জার্নি ইনশাআল্লাহ এই সার্ভিসটা তোমরা পাবা। অ্যান্ড আমরা অনেক কিছু সাথে এক্সট্রা অ্যাড করতেছি, তোমরা জানো কেমিস্ট্রি সাজেশন ক্লাস আমি রেকর্ড করতেছিলাম, সেটার কাজও প্রায় শেষের দিকে। ভেরি সুন তোমাদের প্রত্যেকের প্যানেলে আমাদের কেমিস্ট্রি সাজেশন ক্লাসও আসবে। জাস্ট একটু ওয়েট করো, আমরা দিব, বাট একটু সময় লাগে, কারণ এগুলো তো গিফট ফিচার, ঠিক আছে? তার সাথে প্রবাবলি আর কিছু আছে, এটা বলবো না, নেক্সট লাইভ ক্লাসে বলবো না, ঠিক আছে? সো দ্যাটস অল ওভার দ্য হোল লাইভ ক্লাস। দেখা হচ্ছে নেক্সট লাইভ ক্লাসগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা। ক্লোজ করে দাও ভাই। হ্যাঁ, ক্লোজ করো, ক্লোজ করো। টায়ার্ড, একদম একদম অবস্থা খারাপ হয়ে গেছে আজকে। অনেক অনেক ছিল অনেক অনেক একই সাথে না, পরপর দুটো একই সাথে পড়ে, ঠিক আছে, বাট ইভেন্টুয়ালি আজকের ক্লাসগুলো টার্গেট ছিল একটু শর্ট করা, যতটা সম্ভব শর্ট করা। ইউনো তো মানে আমি কিন্তু আসলে খুব চেয়েছি আর কি ব্যাপারটার মধ্যে, কেন আসলে স্টুডেন্টরা এই জিনিসটা 4-5 জন হোক, 6 জন 7 জন হোক, দেখা তুমি যে একটা ব্যাপার না এটা। ওকে ওকে, তো আমি চাই না, মানে আমি ভাই আমরা যেটা বলি ভিডিওতে সেটা বলতেছি না, 1170 টাকা দিয়ে তুমি যে করছেন ওই করছো, ওইটার ভ্যালু তুমি 10x পাও। এখন এটা তো আমি যেটা অবভিয়াসলি এটা সেটার জন্য তো কাজ করতেছি ভাই। তোমার কাছে কি মনে হয় এখন আছে মিট পড়ে আমার বাসায় যেতে তো ঘন্টা লাগবে, আমি যাবো কখন, ঘুমাবো কখন, খাবো কখন, কি করবো, ওয়াই দিস আছে। যাই হোক, প্যারা নেই, এখন নতুন যারা আসছে না তারা এটা নিয়ে একদম নিশ্চয় থাকবে, ঠিক আছে? এটা নিয়ে তারা ইনশাআল্লাহ আশা করতেছি হোপফুলি তাদের হ্যাঁ ভাই, তারা হবে না জুনিয়র আর কি। জাস্ট একটা মেশিওর করতে হবে যে এখানে যেই যুক্ত হচ্ছে তারা যেন মনে করে, বা তারা যেন এটা অ্যাকচুয়ালি ফিল হয়, তারা যেন অ্যাকচুয়ালি এটা পায়, তারা যেন এটা 10x পায়। লাইক আমি যা দিয়ে আসছি ভাই তার 10x পাচ্ছি। লাস্ট সিজনে 700 পোলাপানকে চান্স পাইছি ইনশাআল্লাহ, এবার আশা করতেছি 1000-এর উপরে যাবে ইনশাআল্লাহ। যেমনি লেটস গিভ ইট আ কয়টা দিনে তো ভাই বাচ্চা করার জন্য যা করা যায় করি, ইনশাআল্লাহ নেক্সট আমরা আরো যতগুলো গিফট ফিচার আছে সব কিছু বলবো না, আজকের ভিডিওতে কিছু বলতে